সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1173তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ছেলে নাহিমের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল নিজের সুন্দরী বউকে 9 বিয়ে দেয় এক স্বামী। এই গল্পটা মূলত নোয়াখালীর প্রত্যন্ত এলাকার কোনো এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রবাসী ছেলের জীবনের চরম প্রতারণামূলক এক তাজ্জব শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, এই গল্পটা এরকম একটা গল্প আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রতিটা যুবক ছেলের উচিত এই গল্পটা শোনা। যদি গল্পটা শোনেন তো আমার কাছে মনে হয় যে আপনি নিজেও চরম প্রতারণা থেকে বেঁচে যাবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত নোয়াখালীর ভাই নাহিমের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে নাহিম ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাহিম হোসেন, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা নোয়াখালী শহর থেকে অনেক দূরের কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে আসলে তেমন কিছুই করতো না। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা বাড়ির মধ্যে উঠে বসে এরকম করেই সময় কাটাতো। এই নিয়ে আমার বাবার সাথে আমার মায়ের তুমুল রকমের ঝগড়া হতে থাকতো। আমার মা এই জিনিসগুলো সহ্য করতে পারতো না। আম্মুর বকনি খেয়ে আমি যখন আমাদের এলাকারই একটা মাদ্রাসায় ক্লাস 7-এ পড়ি, ওই মুহূর্তে আমার আব্বা তখন রাজধানী শহর ঢাকার উদ্দেশ্যে যায় কোনো একটা কাজের সন্ধানে। এবং ঢাকাতে গেলে পরে আমার আব্বা ওখানে একটা দারোয়ানের চাকরি করে, একটা বাড়িতে একটা দারোয়ানের চাকরি নেয়। এবং ওই দারোয়ানের চাকরি করে যে টাকা বেতন পেত তার বেশিরভাগ টাকায় আমার বাবাই খরচ করে ফেলতো। খুব বেশি একটা টাকা পয়সা বাড়িতে দিত না। এরকম করে সময়গুলো কাটতেছে এবং এই রকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমার দাদি খুব অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে। এবং ওই মুহূর্তটাতে আসলে আমি তখন আলেম পরীক্ষা দিব ওই মুহূর্তে, দাখিল পরীক্ষা দিব ওই মুহূর্তে। তো আমার দাদি অসুস্থ হয়ে যায় এবং দাদি অসুস্থ হলে পরে আমার আব্বা তখন ঢাকা থেকে আসে আমার দাদিকে দেখার জন্য। এবং দাদিকে দেখার জন্য আসলে আমার দাদি খুব বেশি অসুস্থ থাকে। আমার আব্বা তখন আর ওই কাজে যায় না, যেখানে চাকরি করতো ওইখানে যায় না। দীর্ঘ প্রায় 4 মাসের মতো আমার আব্বা ওখানে চাকরিতে যায় না। এবং 4 মাস পরে আমার আব্বা যে বাড়িতে দারোয়ানের চাকরি করতো ওই চাকরিটা আমার আব্বার নষ্ট হয়ে যায়। চাকরি থেকে আমার আব্বাকে অব্যাহতি দিতে আব্বাকে চাকরিতে নেয় না। এবং ওই মুহূর্তটাতে আমি তখন দাখিল পরীক্ষা দিই এবং পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে আমি খুব ভালো একটা রেজাল্ট করি না, আমি মোটামুটি ফেল করি বলতে আমার কাছে যেটা মনে হয় আর কি, যে আমার রেজাল্ট ভালোই হয়েছে বা আমি ভালোই পরীক্ষা দিছি। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে যিনি আমার খাতা দেখেছে বা যিনি আমার কাগজ দেখেছে তিনি সম্ভবত কোনো না কোনো ভুল করেছে। তা না হলে আমার কিন্তু ফেল করার কথা না। একটা খারাপ রেজাল্টের মাঝেও একেবারে সি গ্রেড হলো আমার পাওয়ার কথা ছিল। তো এরপরে যখন এভাবে ফেল করি এবং ফেল করার পরে আমার বাবা মা তখন সিদ্ধান্ত নিল, আমার আম্মা তখন বলতেছে আমার আব্বুরে যে তুমি যেহেতু ঢাকাতে চাকরি করছো অনেকদিন যাবৎ, ঢাকায় তো 3-4 বছরের মতো ছিল, তোমার তো অনেক পরিচিত আছে, যেহেতু তুমি আর ঢাকায় যাচ্ছ না, তোমার মা কখন মারা যায়, তুমি তোমার মায়ের জন্য এখানে বসে আছো, তা একটা কাজ করো, তুমি নাহিম রে ঢাকায় পাঠিয়ে দাও এবং ওরে ঢাকায় পাঠিয়ে কোনো একটা কাজের ব্যবস্থা করে দাও। আমার মা তখন আমারে বললো যে কি ব্যাপার, তুই কি যাবি, তোর আব্বা যদি এরকম কোনো কাজের ব্যবস্থা করে? আমি বলি হ্যাঁ অবশ্যই যাব, আব্বু যদি কোনো একটা কাজের ব্যবস্থা করে তাহলে আমি যাব না কেন, আমি তো যেতে চাই। কারণ পারিবারিকভাবে কিন্তু ভাই খুব বেশি অভাব, এত যে অভাব অনটন, আমরা দিনে 3 বেলা খাবারও খেতে পারি না, নুন দিয়ে পান্তা দিয়ে আমাদের ভাত খেতে হয়। তো আমি চিন্তা করলাম আমি যদি ঢাকায় যেয়ে কোনো একটা কাম করতে পারি, এতে যদি অন্তত অল্প কিছু টাকা হলেও ইনকাম করে আর সেই দিয়ে যদি আমার পরিবারটা চলে তাহলে আর খারাপ কিসের, তাহলে তো কোনো সমস্যা নাই। এবং ওই চিন্তা ভাবনা করে আমি তখন মায়েরে বললাম যে ঠিক আছে আব্বুরে বলো যদি ঢাকাতে পারে আমার কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে, আমি ঢাকায় চলে যাব। মা এইভাবে বাবাকে বলার পরে বাবা তখন রাজি হলো যে ঠিক আছে। বাবা তখন এইদিকে ওইদিকে কথা বলতেছে এবং এরকম কথা বলতে বলতে একটা পর্যায়ে ঢাকাতে আমার একটা বাড়ির একটা বাসার মধ্যে দারোয়ানের চাকরি আমার আব্বা ব্যবস্থা করে। তা আমি কিন্তু দেখতে শুনতে অনেকটা ভালো ছিলাম, লম্বা ছিলাম, ফর্সা ছিলাম এবং দেখতে শুনতে খুব সুদর্শন ছিলাম আর কি। পরে ওইখানে চাকরিটা ঠিক হলে পরে আমার আব্বা তখন আমাকে নিয়ে ঢাকাতে যায়
এবং ঢাকাতে গিয়ে ওই বাড়িতে আমাকে দারোয়ানের চাকরিতে আমার আব্বা নিজে লাগাই দেয়। তা আমি তখন ওই দারোয়ানের মানে ওই বাসায় দারোয়ানের চাকরি করি। বাসার নিচে হচ্ছে আপনার থাকার ব্যবস্থা আছে, গেটের পাশে একটা ছোট্ট রুম আছে, ওই রুমের মধ্যে আমি থাকতাম এবং সেখানে দারোয়ানি করতাম, ওইখানে আমি গেট পাহারা দিতাম। এরকম করে সময়গুলো কাটতেছে। এই বাড়িটা যার তিনি হচ্ছে শামসুল হক বলে একজন লোক আছে, তিনি ছিলেন ডাক্তার, মানে তিনি MBBS ডাক্তার ছিলেন। তো ওই ডাক্তার সাহেবের বাড়ি। তো আমার কথা হচ্ছে যে ঠিক আছে, যারই বাড়ি হোক আমার তো কোনো সমস্যা নাই, আমার কথা হচ্ছে কাজ করা, মাস শেষে বেতন পাওয়া। এইভাবে 4-5 মাসের মতো আমি ওখানে ডিউটি করলাম এবং 4-5 মাসে যেরকম বেতন পাচ্ছি বাড়িতেও টাকা পয়সা পাঠাইতেছি। আমার বাড়িঘরও খুব ভালোভাবে চলতেছে, আগের মতো কোনো সমস্যা নাই, কোনো অভাব অনটন নাই। আলহামদুলিল্লাহ সর্বদিক থেকে সব কিছু খুবই ভালোভাবেই চলতেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 4-5 মাস পরে আমার নিজের ভিতরে কেন জানি একটা একঘেয়েমি কাজ করতে শুরু করে যে আমি দারোয়ানে চাকরি করি, পেশায় আমি একজন দারোয়ান। মানে আমার ছোটোবেলা থেকে না অনেক বড়লোক হওয়ার স্বপ্ন ছিল। মানে আমি যখন ছোটো ছিলাম তখন থেকে স্বপ্ন দেখতাম যে আমি একদিন অনেক বড়লোক হব, অনেক বেশি টাকার মালিক হব এবং অনেক বেশি আমার ঘর বাড়ি থাকবে, আমার মানে অট্টালিকা থাকবে, বিশাল অট্টালিকা আমার থাকবে, দামি গাড়ি দিয়ে আমি চলাফেরা করব। এরকম মানে চিরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো অবস্থা। তো আমি ওই চিরা কাঁথা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতাম যে একদিন আমি অনেক বেশি বড়লোক হব। এরকম করে আমার শৈশবের দিনগুলো মানে আমার ওই দারোয়ানের দিনগুলো ওখানে কাটতে থাকে। এমন করতে করতে হঠাৎ করে একদিন ওই বাসার মানে যিনি বাড়িওয়ালা ছিল শামসুল হক, ওনার ছিল 3 মেয়ে 2 ছেলে। তা 2 ছেলে ওনার বড় ছিল এবং ছোট 3 মেয়ে ছিল। এবং 3 মেয়ের মাঝে বড় যে মেয়েটার নাম, ওই মেয়েটার নাম হচ্ছে সানজিদা। তো আমি খুব খেয়াল করে দেখতাম, আমি যে ওই বাসায় চাকরি করি না, মানে দারোয়ানে চাকরি করি, সানজিদা নামের যে একটা মেয়ে আছে, ওই মেয়েটা মানে বাড়িওয়ালার মেয়ে, শামসুল হক সাহেবের মেয়ে, ওই মেয়েটা মোটামুটি আমার প্রতি অনেকটা কেয়ারিং বলতে কীরকম ধরেন, আমার তো মানে খাওয়া ছিল বাইরে, থাকাও ছিল বাইরে, গেটের পাশেই হচ্ছে একটা ছোট্ট রুম ছিল, ওখানে আমি থাকতাম, ওখানে আমার রান্নাবান্না করার ব্যবস্থা, ওখানেই সব কিছু। তো ওই মেয়েটা তখন কী করতো, মাঝে মাঝে আমার খাবার দেওয়া যেত, ধরেন স্কুলে যাইতো এবং স্কুলে যাওয়ার সময় আমার খাবার দেওয়া যেত, আবার স্কুল থেকে আসার সময় আমাকে মানে টাকা টুকা লাগলো আমাকে দিত। মেয়েটা কলেজে পড়াশোনা করতো, মানে আমার সেম এইজই হবে সম্ভবত আর কি, আমার বয়সই হবে। তো আমার খুব বেশি মানে টেক কেয়ার করতো, যত্ন করতো। এরকম করে করে মাঝে মাঝে আমাকে ডাকতো বাসার মধ্যে যে নাহিম ভাই, গেটে যদি কেউ না থাকে তাহলে বাসার মধ্যে আসেন। ওর বাবা যখন বাসায় থাকতো না, আমাকে বাসায় ডেকে নিত, নিয়ে ওর বোনদের সাথে আমি একসাথে লুডুমুডু খেলতাম। যেহেতু আমি ওদের বয়সী ছিলাম, দেখতে শুনতে ওদের মতোই ছিলাম, তো এই জন্য আমি যে শুধুমাত্র একটা দারোয়ান ওই পেশায় কিন্তু তারা আমাকে দেখতো না, তাদের পরিবারের একটা মানুষের মতো করেও দেখতো। বাজার সাজার লাগলে, এটা ওইটা লাগলে আমাকে বলতো যে যাও নিয়ে আসো, বা আমি মাঝে মাঝে এর বন্ধুদেরকে স্কুলে দিয়ে আসতাম। মানে আমার সাথে তাদের একটা পারিবারিক একটা সম্পর্ক শুরু হয়ে যায়। এরকম সম্পর্কটা চলতে চলতে একদিন সানজিদা আমাকে বলতেছে যে নাহিম ভাই, আপনি দেখতে শুনতে অনেক হ্যান্ডসাম, মানে আপনার গুড লুকিং, আপনি অনেক সুন্দর এবং আপনি তো চাইলে ভালো কিছু করতে পারেন, তো আপনি তো অনেক কিছুই করার সুযোগ সুবিধা আছে আপনার হাতে, আপনি কিছু করেন না কেন, মানে এভাবে দারোয়ানে চাকরি করতেছেন কেন, এটা তো আপনার ভবিষ্যৎ হতে পারে না। এরকম করে আমাকে এই কথাগুলো বলে। পরে আমি বললাম যে আসলে আমি তো পেশায় দারোয়ান এবং এছাড়া আমি দারোয়ানের পেশা ছাড়া আমি কী বা করতে পারবো। পরে আমারে বলতেছে, আপনাকে একটা কথা বলবো, যদি আমার আব্বুকে না বলেন তাহলে বলতে পারি। পরে আমি বললাম যে ঠিক আছে, তোমার আব্বুরে বলবো না, কাউরেই বলবো না, বলো। মানে আমি ওরে তুমি করেই বলতাম, ও আমাকে তুমি করে বলার পারমিশন দেয়। পরে আমাকে বলে যে আমার একটা বান্ধবীর বাবার সাথে আমি কথা বলছিলাম, উনি মিউজিক ভিডিও বানায়, মানে যেসব মিউজিক ভিডিও হয় না গানের সঙ্গে, ওই মিউজিক ভিডিও বানায়। তো মিউজিক ভিডিওর জন্য একটা ছেলে চাইতেছিল। তো ছেলের লুকিংটা যেরকম আমাকে আপনাকে ঠিক সেরকমই মনে হচ্ছে, যে আপনি দেখতে শুনতে অনেকটা গুড লুকিং, অনেক চমৎকার, তো আপনি কি ওখানে আমার সাথে শুটিং করবেন আমার নায়ক হিসাবে? তা আমি ভাই মানে এটা শোনার পরে মনে হয় আসমান থেকে পড়ছি। আমি করি দারোয়ানের চাকরি, মাস শেষে বেতন পাই 6,000 টাকা, এই আমার সিনেমার হিরো বানাতে চায়। পরে আমি বললাম যে আমারে কি নেবে, আমি তো দারোয়ান। পরে বলে ধুরো, আপনি এখানেই না দারোয়ান, কিন্তু ওই পরিচালকের কাছে গেলে তো আর আপনি দারোয়ান না। এখন আপনি যদি যেতে চান আমি আপনাকে ওখানে নিয়ে যাব, আপনি যাবেন? আমি বললাম তোমাদের চাকরি করি, তা তুমি যদি নিতে চাও তাহলে যাব। বলে না না না, এইভাবে আমি আপনাকে নিতে পারবো না, ওইখানে শুটিং হবে 3 দিনের মতো এবং 3 দিন আপনাকে ওখানে থাকতে হবে, 2 থেকে 3 দিন। আপনি আমাদের বাসা থেকে ছুটি নেন, আপনি আব্বুরে বলেন যে আপনার বাড়িতে যাবেন, নোয়াখালীতে যাবেন, এটা বলার পরে আমি আপনাকে সাথে করে নিয়ে যাব এবং সেখানে নিয়ে গিয়ে আমি আপনাকে ওখানে আপনার থাকার ব্যবস্থা করে দেবো, 1 রাত 2 দিন শুটিং হবে। পরে আমি বললাম যে দেখো, এখানে অনেক ছেলে পেলেই তো আছে এবং নায়ক হতে চায় বা মিউজিক ভিডিওতে কাজ করতে চায়, এরকম ছেলের তো কোনো অভাব নাই, অনেক ছেলে আছে। বাট এত ছেলে থাকার পরেও মানে তুমি আমাকে কেন সিলেক্ট করলা, তুমি আমাকে কেন হিরো বানাতে চাও? পরে আমাকে বলে দেখেন, অন্যদের সাথে কাজ করতে না আমার খুব বেশি একটা কমফোর্ট হবে না, মানে আমার ভালো লাগবে না।
আর আপনি যেহেতু দীর্ঘদিন আমাদের বাসায় আছেন, আপনার সাথে একটা ভালো সম্পর্ক আছে, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সেই জায়গা থেকে আপনি যদি যান তাহলে আমার জন্য বেটার হয়, মানে আমার দিক থেকে খুব ভালো হয় আর কি। মানে আমি আপনার সাথে কথাবার্তা বললেও একটু স্বাচ্ছন্দ্য বোধ করবো, যেহেতু আপনার সাথে আমি ফ্রি আছি, আপনার সাথে কাজ করতে আমার ভালো লাগবে, অন্য কোনো ছেলে আমার ভালো লাগবে না। আর আপনি নতুন তো, আমি আপনাকে নিয়ে কাজ করব। তো ওইখানে যাওয়ার পর আমি জানতে পারছি এই মেয়েটা এর আগেও আরেকটা মিউজিক ভিডিওতে কাজ করছে, মানে ওই পরিচালকের আন্ডারে। পরে ওইখানে গেলাম পরে সে তার পরিচালকের সাথে কথা বলাই দিল, আমাকে কিছু মিথ্যা কথা বলতে বলছে যে আমি যে ওদের বাসা দারোয়ানিতে যেতে না বলি, কিছু কিছু পরিচয় আমাকে শিখিয়ে দিতে বলছে মিথ্যা, আমি ওই পরিচয়গুলোই পরিচালকের কাছে দিই এবং সেখান থেকে আমার তখন শুটিং শুরু হয়। দিনের বেলা আমি তখন শুটিং করি উত্তরাতে, ওইখানে শুটিংও এবং শুটিং শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে যায়। ও তখন আমাকে বলতেছে আমি বাসায় চলে যাই, ওদের আবার গাড়ি ছিল, আবার ও কিন্তু নিজে ড্রাইভ করতো, মানে ড্রাইভিং করতে পারতো, ওর ড্রাইভ অনেক ভালো ছিল। পরে আমাকে বললে আমি বাসায় চলে যাই, তো আপনি রাতের বেলায় শুটিং স্পটের ওখানেই থাকেন, আমি কালকে আবার আসবো। তো আমি কিন্তু ওর আব্বুরে বলে আসছি যে আমি ছুটিতে যাচ্ছি নোয়াখালীতে, আমি 2 দিন থেকে আসবো, এটা ওর আব্বুকে বলে যাই। তো এরপরে আমি তখন কী করলাম, রাতটা ওখানে থাকলাম এবং পরের দিন ও সকালবেলা আবারও গেছে ওই জায়গায়, এবং যাওয়ার পরে যথারীতি আমার সাথে ওইখানে আবারও শুটিং স্পটে ও আবার শুটিং করলো, এবং সেদিন 2 দিনের মাথায় ওই মিউজিক ভিডিওর কাজটা শেষ হয়ে গেল। তো আমি সেখান থেকে একটা মোটামুটি ভালো টাকা, মানে একটা অ্যামাউন্ট পাইলাম, প্রায় আপনার 4 থেকে 4,500 টাকার মতো আমাকে দিছে, যেটা প্রায় আমার 1 মাসের বেতন ছিল। পরে আমি চিন্তা করলাম যে 4,500 টাকা পাইছি, ওর তো খারাপ না, অনেক ভালো টাকা পাইছি। এবং এরপর থেকে মাঝে মাঝে কোনো মিউজিক ভিডিও হইলে ও আমাকে সাথে করে নিয়ে যাইতো, আমাকে নিত, আমি মিউজিক ভিডিওতে কাজ করতাম। এমন করতে করতে একটা পর্যায়ে আমি ওদের বাসায় যে চাকরি করতাম ওই চাকরিটা ছেড়ে দিই। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় মিউজিক ভিডিওর অফার পাচ্ছিলাম, যেহেতু এক জায়গা থেকে করছি, অনেক জায়গাতে কাজের অফার আসতেছে, অনেক পরিচালকে ডাকতেছে, অনেক শিল্পীরা ডাকতেছে। পরে আমি কি করলাম, এখানে চাকরিটা ছেড়ে দিলাম, মানে যে আপনার ইয়েতে চাকরি করতাম, এই ওদের বাড়িতে চাকরি করতাম, শামসুল হক সাহেবের বাড়ির দারোয়ান ছিলাম, ওই চাকরিটা আমি তখন ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় শুটিং করি এবং ভালো টাকা পয়সায় পাচ্ছি। ওইখান থেকে মনে করেন আমি যখন শুটিং করি তখন 15,000, 16,000, মাঝে মাঝে 20,000 টাকা আমি ইনকাম করতাম। তখন আমার আয় ইনকামটা অনেকটা ভালো হয়ে যায়, বিভিন্ন জায়গায় ইনকাম করতাম এবং ওই সুবাদে আমার সানজিদের সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়, মানে ফ্রেন্ডলি একটা ভালো সম্পর্ক। ও আমাকে মিডিয়া লাইনে এনেছে, আমি ওর মাধ্যমে আসছি এবং এখন আমি মিডিয়ার মাধ্যমে কাজ করে ভালো টাকা ইনকাম করতে পারতেছি, আমার পরিবারকে টাকা পয়সা দিচ্ছি। সেই হিসেবে ওর সাথে আমার সম্পর্কটা অনেকটাই ভালো হয়ে গেছে। এবং আমাকে মাঝে মাঝে আমি আমাদের বাড়িতেও নিয়ে যেতাম, মানে নোয়াখালী আমাদের গ্রামের বাড়ি যেতেও খুব পছন্দ করতো, গ্রামের বাড়িতে নিয়ে যেতাম। এরকম করে করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে এই সানজিদের প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে, এবং এই ভালো লাগাটাই সম্ভবত ভালোবাসা বলে। তো আমি যে ওকে পছন্দ করি ও বুঝে, আবার ও যে আমাকে পছন্দ করে, মানে আমিও কিন্তু এটা বুঝতে পারি। কিন্তু আমার মাঝে একটা ইচ্ছে ছিল কি জানেন, শুধু যে ওকে আমি পছন্দ করি, ভালোবাসবো, বিয়ে করবো, বিষয়টা তা না। আমার মাঝে কিন্তু অন্য একটা লোভও কাজ করে। লোভটা হচ্ছে এরকম, আমি ভাবি যে সে অনেক বড় লোকের মেয়ে, আমি যদি তারে বিয়ে করতে পারি তাহলে তার বাবার বিশাল সয় সম্পত্তির ভাগ আমি পাবো এবং তাদের অনেক বেশি টাকা পয়সা আছে, ওই টাকা পয়সার ভাগ আমাকে দিবে, এরকমটা আমি তখন মনে করি। এবং মনে করার পরে আমি তখন তার সাথে মানে প্রেমের সম্পর্কে জড়াই। ও বুঝতে পারে, কিন্তু আমাদের কেউ কাউকে ভালোবাসি বলা হয়নি, মানে মুখে কেউ কাউকে ভালোবাসি বলেনি, কিন্তু দুজন দুজনের সাথে মানে একদম প্রেমিক প্রেমিকার মতোই সম্পর্ক। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ওর বাবা, মানে ও যেগুলো করতো কিন্তু গোপনে করতো, মানে শামসুল হক সাহেব কিন্তু একটু ধার্মিক ব্যক্তি ছিলেন, উনি নামাজ কালাম পড়তেন, ডাক্তার ছিলেন, মানে সর্বদিক থেকে একজন ভালো মানুষ ছিলেন। এখন ওনার মেয়ে যে এগুলো করতো উনি কিন্তু এটা আর জানতো না, এবং হঠাৎ করে উনি কীভাবে জানে, কার মাধ্যমে জেনে যায় যে সানজিদা এই ধরনের মিউজিক ভিডিওতে কাজ করে, ও বিভিন্ন জায়গায় শুটিং করে, এটা ওটা জানতে পারে। এবং জানতে পারার পরে ওর বাবা তখন এগুলোকে যাচাই বাছাই শুরু করে। ওই সময় কিন্তু ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলে, মানে ইন্টার পরীক্ষা দিয়ে অনার্সে ভর্তি হয়, ওই সময়টার কথা আমি বলতেছি। পরে ওর বাবা যখন জেনে যায়, জেনে গিয়ে খুবভাবে ওকে রাগারাগি করে এবং ঘরের ভিতর ওকে আটকায় রাখে, ঘর থেকে ওকে বেরোইতে দেয় না, ঘরের ভিতর আটকায় রাখে, ওর পড়াশোনাও বন্ধ করে। এবং আমি ওর সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করি, ফোনে কথাবার্তা বলা হয়, ও আমাকে বলে আমাকে বাসা থেকে বেরোইতে দেয় না, বাসার মধ্যে আটকায় রাখতেছে। এবং এইভাবে কয়েকদিন কাটার পরে আমি হঠাৎ করে সানজিদার মাধ্যমে জানতে পারি ওর বাবা নাকি ওর বিয়ে ঠিক করে ফেলে, মানে কোথাও বিয়ে দিয়ে দিবে, বিয়ের কথাবার্তা ওর বাবা বলে। এখন এটা শোনার পর তো আমার মাথা আসমানটা ভেঙে পড়ে। এবং ওই দিনও ফোনের মাধ্যমে আমাকে বলে যে নাহিম, আমি তোমাকে ভালোবাসি এবং বিয়ে যদি করতে হয় আমি মানে শুধু তোমাকেই করব, এবং তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, অ্যান্ড আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। আমার বাবা যদি আমাকে বিয়ের জন্য প্রেশার দেয়, আমি প্রয়োজনে মরে যাব, আত্মহত্যা করব, তারপরেও আমি অন্য কারো বউ হতে পারবো না।
পরে আমি বললাম যে আমিও তো তোমাকে পছন্দ করি, আমিও তোমাকে ভালোবাসি, এবং আমারও যদি বিয়ে করতে হয় তো আমি তোমাকেই বিয়ে করব। অ্যান্ড এই প্রথম আমরা দুজনকে মুখ ফুসকে ভালোবাসার কথা বলেছি, কিন্তু এর আগ পর্যন্ত কেউ কাউকে ভালোবাসি বলি নাই। এমনি কথা হইতো, দুজনের মাঝে অনেক কথাবার্তা হতো, মনে হতো যেন একজন আরেকজনকে ভালোবাসি, কিন্তু মুখের কথাই সেদিন আমি বলছি। পরেও কান্নাকাটি করে আমিও ওর কাছে মানে প্রচুর ইমোশনাল হয়ে যায়। তখন আমি মানে আপনার বিভিন্নভাবে হচ্ছে কাজ করতাম, কয়েকটা আপনার নাটকের সাইড নেক হিসেবেও কাজ করি। বাংলাদেশের অনেক খ্যাতিমান পরিচালকের সাথে আমার ভালো একটা সম্পর্ক ওই সময় হয়ে যায়, মানে মোটামুটি আমি একজন মিডিয়া ব্যক্তিত্ব হয়ে যাই ওই সময়টাতে। পরে এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ওর বাবা একটা জায়গার মধ্যে ওর বিয়ে একদম পাকা কথা দিয়ে ফেলে। ওই জায়গায় ওকে বিয়ে দিয়ে দিবে এবং বিয়ের সম্পূর্ণ রকমের কথাবার্তা ওর বাবা ফাইনাল করে ফেলে, এবং ফাইনাল করে এসে ওকে জানায় বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। এবং বিয়ের দিন তারিখ ঠিক হয়ে ও প্রচুর কান্নাকাটি করে, বাসা থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই বাসা থেকে বের হইতে পারতেছে না। অ্যান্ড ওর বাবা একটা বিষয় কি, ওর বাবা কিন্তু তখনও জানতো না যে আমি নাহিম, আমি ওর সাথে রিলেশনে আছি, মানে অথবা আমি ওর সাথে মিউজিক ভিডিওতে কাজ করতাম। কারণ ওদের বাসায় যখন ছিলাম তখন আমি আর একটু বেশভূষ ছিল অন্যরকম, আর মিডিয়াতে ঢোকার পর আমি লম্বা লম্বা চুল রাখি, দাড়ি রাখি, মানে আমার চলাফেরাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আর কি। এই জন্য ওর বাবা আসলে বুঝতে পারে নাই যে এইগুলো আমি ওর সাথে মিউজিক ভিডিওতে কাজ করতাম। অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতে কাটতে ওর বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনাল। বিয়ের 2 দিন আগে ও কান্নাকাটি করে চিৎকার করে আমাকে বলতেছে যে যেমনে পারো তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার এখানে দম বন্ধ হয়ে আসতেছে, আমি এখানে থাকতে পারবো না, আমি কিন্তু একটা মানে খারাপ কিছু একটা করে ফেলবো, হয় আত্মহত্যা করে ফেলবো, না হয় আমি ব্যাড কোনো স্টেপ নিয়ে নিব। আমি বললাম ঠিক আছে, তুমি খারাপ কোনো কিছু করার প্রয়োজন নাই, আমি চেষ্টা করতেছি তোমাকে কীভাবে ওখান থেকে বের করে আনা যায়। এর বিয়ের ঠিক 2 দিন আগে আমি ওদের বাড়িতে যাই, এবং ওদের বাড়িতে গেলে পরে ওর আম্মাকে সালাম, তোর আম্মুর সাথে কথা বললি, এবং ওর আম্মু কিন্তু আমাকে চিনতে পারে না, কারণ বেশ কয়েক বছর হয়ে গেছে ওদের বাসায় যাই না, আর ওই সময় বেশভূষা পুরো চেঞ্জ করে ফেলছি। পরে আমারে বলে তোমাকে তো চিনলাম না। আমি বললাম যে আমার নাম নাহিম, আমি আপনাদের বাসায় চাকরি করছি। এইটা বলার পরে উনি আমাকে দেখে চিনে, মানে পরে আমাকে বলে যে হ্যাঁ তোমাকে চিনতে পারছি। তো তখন শামসুল হক সাহেবও বাসায় আসে, এবং উনি বাসায় এসে আমাকে দেখে বলতেছে, উনিও আমাকে চিনতে পারে আমি যখন পরিচয় দিই। পরে আমাকে বলে যে নাহিম এখন তুমি কী করো, তুমি যে নোয়াখালীতে গেলা, বললা কি ব্যবসা বাণিজ্য করবা। আমি বললাম না আঙ্কেল, এখন তো ব্যবসা বাণিজ্য কিছু করি না, আপাতত বেকারি আছি, অন্য কোনো কাজ খুঁজতেছি। পরে আমাকে বলে যেহেতু বেকারি আছো তাহলে একটা কাজ করো, আমার মেয়ের তো বিয়ে, তুমি তো জানো না হয়তো, আমার বড় মেয়ে সানজিদার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছে, আর 2 দিন বাকি আছে। আমাদের বাড়িতে অনেক কাজ, বাসার মধ্যে প্রচুর কাজ, বাসার বাইরে অনেক কাজ, তো আমার পক্ষে তো আসলে একা এতগুলো কাজ করা সম্ভব হয় না, আর আমি পারিও না। তুমি আমার সাথে থাকো এবং আমার সাথে থেকে আমাকে কাজে কামে একটু সাহায্য করো, যেহেতু আমার বাসায় আমার বড় যে 2 ছেলে আছে তারাও তো পড়াশোনা নিয়ে ব্যস্ত, তারাও ওরকম সময় দিতে পারতেছে না, তো তুমি আমার সাথে একটু থাকো, প্রয়োজনে আমি তোমাকে ভালো টাকা মানে তোমাকে আমি বকশিস দেবো। উনি কথা বলে আমি মনে মনে চিন্তা করতেছি, আর আমি তো এটাই চাই যে ছলে বলে কৌশলে আপনার বাসার মধ্যে একটা আবার ঢোকার জন্য, কারণ আপনার বাসায় ঢুকতে পারলে পরে আমার মানে 16 কলা পূর্ণ হবে। এরপর ওনার বাসায় থেকে আমি তখন আস্তে আস্তে করে ওই দিন আমি ছিলাম, এবং এর পরের দিনও ছিলাম। রাতের বেলা আমার তখন সানজিদার সাথে মানে ওর যেই থাই গ্লাস খুলে আমার সাথে কথা বলে, মানে গ্রিলের বাইরে থেকে। এবং এর পরের দিন মানে যেদিন ওর বিয়ে, এর আগের দিন সন্ধ্যার সময় আমি ওদের বাসায়, ওরা আব্বা আম্মা হচ্ছে শপিং করতে গেছে, কেনাকাটা করবে এটা ওইটা, ওর ছোটো বোনের সহযোগিতা আমি তখন ওর ওই ঘরের দরজা খুলি, এবং দরজা খুলে পরে আমি ওর ছোটো বোনকে বলে আমি তখন সানজিদাকে নিয়ে পালায়ে যাই বিয়ের আগের দিন রাতের বেলায়। এবং ওই দিন ওর গায়ে হলুদের কথা ছিল, অনেক মানুষ টানুষও ছিল বাড়ির মধ্যে, যেভাবে হোক আমি গোপনে ওকে নিয়ে পালায়ে চলে আসি। এবং চলে আসার পরে আমি ওকে নিয়ে ধীরেকলি হচ্ছে নোয়াখালীতে আমাদের গ্রামে আসি। তখন অনেক রাত হয়ে যায়, এবং বিষয়টা যখন আমার আম্মা জানতে পারে, আমার আম্মা বলে তুই তো ওখানে চাকরি করছিস, আমার আব্বাও বলে ওখানে চাকরি করছিস, তা তোর তো ওইখানে আইডি কার্ড দেওয়া আছে, ডকুমেন্ট দেওয়া আছে, উনি তো আমাদের বাড়িতে চলে আসবে। আমার মা তখন ওই রাতের বেলায় আমাদেরকে আমার নানু বাড়িতে পাঠিয়ে দেয়, মানে আমি তখন আমার সকালবেলা ভোর হয়ে যায়, নানু বাড়িতে চলে যাই। এবং নানু বাড়িতে গেলে পরে ওই দিনে 11টা বাজে আমাদের বাড়িতে পুলিশ প্রশাসন নিয়ে এই সানজিদার বাবা শামসুল হক সাহেব হাজির হয়, এবং তিনি এলাকার লোকজনদেরকে জানায় যে এইভাবে আমার মেয়েকে নিয়ে আসছে। এলাকার লোকজন আবার ওনাকে সাপোর্ট দেয়, যেহেতু ওনার কাছে টাকা আছে, উনি ঢাকা থেকে গাড়ি নিয়ে আসছে, সবাই ওনার সাপোর্টে যায়। এবং তিনি বলে যে ছেলে আমার মেয়েকে ভাগে নিয়ে আসছে, ওরে আমি এটা করব ওইটা করব, মানে অনেক ধমকাধমকি করে। এবং একটা পর্যায়ে আমাদের থানার মধ্যে উনি আমার নামে একটা মানে আপনার মামলা করে দিয়ে আসে, মানে কিডন্যাপিংয়ের একটা মামলা দিয়ে আসে। আমি মানে কিডন্যাপ করছি ওনার মেয়ের, এরকম একটা মামলা উনি আমার নামে দাঁড় করায়। এবং এই মামলাটা এমনভাবে উনি টাকা পয়সা দিয়ে মামলাটাকে স্ট্রং করে, একটা মামলার সাথে উনি আরও 5-7টা মামলা আমার নামে দিয়ে দেয়।
সে সময় আমি হয়েছে একদম ফেরারি আসামের মতো। আমি আর বাসা থেকে বেরোইতে পারি না, বাসার মধ্যেই থাকি। খুব ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে তখন আমার সময়গুলো কাটতেছে, কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছি না। এরকমভাবে দীর্ঘ প্রায় 7টা মাসের মতো কেটে যায়। আমি না পারতেছি কোনো মিডিয়াতে কাজ করার জন্য যাইতে, না পারতেছি বাসা থেকে বের হইতে। নানুর বাড়িতে একটা ঘরের ভিতরে আমি টোটালি 7 মাস পুরো ঘরবন্দি অবস্থায় থাকি। এবং 7 মাস পর আমি এই জিনিসগুলো আর নিতে পারতেছিলাম না। মানে কেন আমার সাথে এটা হবে? আমি তো তেমন কোনো অপরাধ করিনি, আমাকে ভালোবেসেই তো আমি এটুকুন করেছি। তাহলে এবার 7 মাস পরে সানজিদা তখন ওর মাকে একদিন ফোন দেয়, ওর মায়ের নাম্বারে ফোন করে এবং ফোন করে ওর মাকে বলে যে আমি তোকে ভালোবেসে আমি ওর সাথে পালিয়ে আসছি, তোমরা কেন ওর নামে মামলা টামলা সব কিছু উঠে মামলা দিয়ে রাখছো? ওর নামে মামলাগুলো উঠায় নাও, ওর কোনো অপরাধ নেই, ওর কোনো অন্যায় নেই, আমি নিজে ওকে নিয়ে পালিয়ে আসছি। এগুলো ওর মায়ের কাছে বলে এবং ওর মায়ের কাছে বললে পরে ওর মা তখন ওর বাবাকে বলে এবং বলার পরে ওর বাবা তখন ওর উপরে আরও ক্ষেপে যায় এবং এত পরিমাণের ক্ষেপে বলার মতন। এবং একটা সময় ওর বাবা রেগে মেগে, আমি এটা জানতাম না, এটা আমি পরে জানতে পারি যে ওদের যে স্থাবর যত সয় সম্পত্তি ছিল এই সব কিছু ওর বাকি 2 ভাই আর বাকি 2 বোনের নামে ওর বাবা লিখে দেয়। মানে ওরে কোনো কিছুই দেয় না এবং লিখে দিয়ে উনি ওনার মেয়েকে তেজ্য মেয়ে হিসাবে উনি গ্র্যান্টেড করে সবার কাছে বলে সানজিদা নামে ওনার কোনো মেয়ে নেই। এবং উনি এই ঘটনার পরে যে মামলাগুলো আমার নামে করছে উনি নিজে মামলাগুলো সব উঠে নেয়। পরে উনি আর আমাদের সাথে কোনো কথা বলে না। এবার আমি সানজিদাকে নিয়ে বাড়িতে আসি। তো সানজিদা তো শহরে বড় হয়েছে, নিজের গাড়ি ছিল, বাড়ি ছিল, ভালো অবস্থানে ছিল। অ্যান্ড এই যে 7 মাস 8 মাস বা 1 বছরের মতো আমি মিডিয়ার বাইরে ছিলাম, এরপরে মিডিয়ার লোকজনের সাথে আমার মানে পরিচিতি সব কিছু কমে গেছে। আমি মিডিয়াতে এখন যখন কাজের জন্য যাই, কেউ আমাকে ওভাবে কাজে নেয় না এবং কেউ আমার সাথে ঠিকমতো কথাও বলে না। অনেক দিন ধরে ওটার বাইরে ছিলাম, তো এখন আবার হঠাৎ করে যাচ্ছি, পরে কেউ আমাকে ওভাবে মূল্যায়ন করে না। পরে চিন্তা করলাম কী করা যায়, কী করতে পারবো। এমন অবস্থার মধ্যে পারিবারিক অবস্থাও কিন্তু খুব খারাপ। মানে আমরা তো আগে থেকেই নিম্নবিত্ত অবস্থানে ছিলাম, এখন তো আরও মানে খারাপ অবস্থানে চলে গেছি। পরে বুঝতে পারতেছিলাম না কি করব। এমন করতে করতে আমাদের এলাকার এক কাকা আছে, উনি আবার ওমানে থাকে এবং আমার আম্মা তখন ওনার সাথে কথাবার্তা বলে যে একটা কাজ কর, যেহেতু বাড়ির মধ্যে এরকমভাবেই পড়ে আছিস এবং বিয়ে করছিস বড়লোকের মেয়েরে, কিন্তু কিছুই তো পাইলি না মেয়েরা ছাড়া, তো একটা কাজ কর, তুই বিদেশ চলে যা, বিদেশে গিয়ে কিছু একটা কর, এভাবে বাড়িতে পড়ে থাকিস না। তখনও কিন্তু ওমান যেতে প্রায় 3 লাখ টাকার মতো লাগতো, 2.5 লাখ 3 লাখ টাকার মতো লাগতো। একটা ভালো ভিসা, একটা ভালো কোম্পানির ভিসা তখন আমার জন্য ম্যানেজ করা হয়। তো আমাদের পরিবারে 2-3 লাখ টাকা মানে হচ্ছে স্বপ্নের মতো একটা বিষয়। আমাদের পরিবারে 2-3 লাখ টাকা কে দেবে? পরে ওই 2-3 লাখ টাকাও ম্যানেজ হয় না, মানে কোনোভাবেই ম্যানেজ করতে পারি না। এদিকে ওইদিকে বিভিন্ন দিকে আমার আম্মা চায়, আব্বা চায়, কিন্তু টাকাটা ম্যানেজ করা সম্ভব হয় না। যেহেতু আগ থেকে আমাদের অনেক ঋণ ছিল, আমার ভাইয়েরা ছোটো 2 ভাই ছিল, ওরা বাড়িতে কাজকাম করতো, এখানে ওখানে কাজ টাজ করে। আব্বা অনেক টাকা আগেই ঋণ করে রাখছে। আমার আব্বা তো আগের থেকেও বেকার ছিল, কোনো কাজ টাজ করতো না। তো আব্বুর আগ থেকে অনেক বেশি ঋণ আছে। তো এত বেশি টাকা ঋণ থাকার কারণে কেউ আর নতুন করে আমাদেরকে ঋণ দেওয়ার জন্য রাজি হয় না। এবং ভিসার বিষয়ে কথা বলি, পাসপোর্ট জমা দিই, কিন্তু ভিসা হয়ে যাচ্ছে, টাকার কোনো ব্যবস্থা হয় না। এবং একটা সময় সানজিদা তখন বেহায়ার মতো ওর মাকে ফোন করে, ওর মাকে কান্নাকাটি করে যে আমি তো তোমার মেয়ে, তোমার পেট থেকে আমি দুনিয়াতে আসছি, তোমাদের সাথে আমার এরকম সম্পর্ক, আমি না হয় ভালোবেসে বিয়ে করে চলে আসছি, আমার বাবা রাগ করে আমাকে সব কিছু থেকে বঞ্চিত করছে, কিন্তু আমি তো তোমার মা, তোমার দুধ খেয়ে আমি বড় হয়েছি, তুমি বাবারে কেন বাধা দিলে না? পরে ওর মাকে ও বলে কেমনে 3 লাখ টাকা ওর মায়ের কাছ থেকেও ম্যানেজ করে। এটা সত্যি কথা, যেটা সত্যি সেটা বলতেই হবে। ওর মা আমাকে 3 লক্ষ টাকা দেয় এবং ওর মা যখন 3 লক্ষ টাকা দেয়, ওর মায়ের ওই 3 লক্ষ টাকা দিয়ে আমি তখন ওমানের জন্য ভিসা প্রসেস করি এবং আলহামদুলিল্লাহ একটা সময় আমি ওমানে যেতে সক্ষম হই। আমি ওমানে চলে যাই এবং ওমানে চলে যাওয়ার পরে আমি ওরে কিন্তু আমাদের গ্রামেই রেখে যাই। মানে সানজিদা কিন্তু খুবই ভালো ছিল, মানে এত ভালো ছিল বলার মতো না। যে ও আমাকে অনেক বুঝতো, আমার পরিবারকে অনেক বুঝতো, আমার মাকে, ভাইকে, আমার পরিবারের অন্য মানুষগুলোকে, ও সবাইকে অনেক বুঝতো। মানে খুব কেয়ারিং একটা মেয়ে ছিল, মানে পরিবারের প্রতি অনেকটা কেয়ারিং ছিল। এবার যেটা হলো, আমি ওমানে চলে গেলাম, ওই ওমানে গিয়ে কাজ কাম করতেছি, টাকা পয়সা ইনকাম করতেছি এবং পরিবারের জন্য পাঠাচ্ছি, আমার আম্মুর জন্য পাঠাচ্ছি, আব্বুর জন্য পাঠাচ্ছি, আমার বউর জন্য পাঠাচ্ছি। বাট দেখা গেল কি ভাই, আসলে ওমান যারা আছে আরব দেশের ভিতরে ওই একটা মাত্র দেশ, ওখানে আমার কাছে মনে হয় কেন জানি বাঙালি মানুষটা কী কারণে থাকে আমি বুঝি না। আমার দৃষ্টিতে বা আমার কথায় যেটা মনে হয় যে ওই দেশে থাকা 90% মানুষও অভাব অনটনে থাকে এবং 90% মানুষেরই বেতন, স্যালারি খুবই কম, মানে এত কম যেটা আসলে মানে বাংলাদেশে থাকলে আরও ভালো টাকা বেতন পাওয়া যায়, এরকম একটা অবস্থা। পরে ওইখানে অল্প কিছু টাকা ইনকাম করতেছি, পরিবারের জন্য টাকা পাঠাইতেছি, মানে ওইভাবে চলাফেরা করতে পারি না, মানে ভালো কোনো অবস্থানে যেতে পারি না। আর এদিক দিয়ে আমার মা আমার বউয়ের সাথে অলওয়েজ ঝগড়া করে
যে তোরে আমরা বিয়ে করে আনছি বা তোর বাপ মায়ের কাছ থেকে কিছুই পাই নাই, তুই বড় লোকের মেয়ে ছিলে। মানে ওকে বারবার আমার বাবা প্রেশার দেয় ওর আব্বা আমার সাথে কথা বলার জন্য, ওর আব্বা আমার কাছ থেকে কিছু আনার জন্য। মানে আমার বাপ মা ওকে বারবার প্রেশার দেয় এবং ও এগুলো আমার কাছে বলে যে তোমার আব্বা আমাকে আমার ফ্যামিলির কাছে যেতে বলে, তোমার আম্মা আমাকে আমার ফ্যামিলির কাছে যেতে বলে। এখন তুমি তো জানো আমার ফ্যামিলি আমাকে কোনোভাবেই মেনে নিবে না, এগুলো তো পসিবল না, তারপর তারা আমাকে কেন বলে, এইগুলো আমাকে বলতে থাকে আমার সাথে। এরকম করে কথাবার্তা বলতে বলতে আমি তখন মাঝে মাঝে ফেসবুক ইউজ করতাম। তো ফেসবুক লাইভে যেতাম, ওই সময় নতুন নতুন ফেসবুক লাইভ শুরু হয় এবং ফেসবুক লাইভে যাই, বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলি, অনেকের সাথে করি এবং নিজের মনের, আমি অনেক সময় ফ্রি থাকতাম। মানে যে কোম্পানিতে চাকরি করতাম ওখানে কাজ ছিল খুবই কম, মানে অনেক কম কাজ ছিল, তাই আমি কাজ করতাম আর বেশিরভাগ সময় আমি ফ্রি থাকতাম এবং ওই ফ্রি সময়টাতে আমি ফেসবুক চালাইতাম, ইউটিউব চালাইতাম, ওগুলো করে আমার সময় কাটতো। অ্যান্ড এরকম করতে করতে হঠাৎ করে মানে আমার থাকা আপনার এই ইতালিতে থাকা একটা মেয়ে, নাম হচ্ছে প্রিয়া নামের একটা মেয়ের সাথে আমার তখন ফেসবুকে কানেক্ট হয়। এরকম ফেসবুক আপনার লাইভ করতে করতে লাইভে যাইতাম, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতাম, বাংলাদেশের অনেক বিষয়, অনেক ইস্যু নিয়ে, রাজনৈতিক ইস্যু বা প্রশাসনিক ইস্যু, ওইটা নিয়ে কথা বলতাম। এবং কথা বলতে বলতে ওই মেয়েটা, মানে প্রিয়া মেয়েটার নাম, ওই মেয়েটা আমাকে খুব সাপোর্ট দিত যে হ্যাঁ ভাই আপনি এটাকে ঠিক বলছেন, মানে কমেন্ট বক্সে এগুলো লিখতো। তো ওই মেয়েটার যেহেতু আমাকে কমেন্ট বক্সে এই কথাবার্তাগুলো লিখতো, আমাকে সাপোর্ট দিত, দেন মেয়েটার আমার একটু ভালো লাগে। মানে ভালো লাগার পরে আমি ওর সাথে একদিন মেসেঞ্জারে ওকে একটু মেসেজ করি যে কেমন আছেন। পরে সে আমাকে উত্তর দেয় ভালো আছি। বললাম আপনি কোথায় থাকেন? বলে আমি ইতালি থাকি। আমি বললাম ও ভালো। তো ওর অনেকগুলো ছবি দেখলাম, মানে ইতালির বিভিন্ন জায়গায় ও ছবি উঠে রাখছে এবং ছবিগুলো সে বেশি না, মানে 5-7টা ছবি সে দিয়ে রাখছে। পরে আমি বললাম যে বাহ আপনি তো ভালো অবস্থানের মধ্যে আছেন, ভালো জায়গায় থাকতেছেন। তো যাই হোক, এরকম করে আমি তখন ওর সাথে কথাবার্তা বলি, মনে হচ্ছে মোটামুটি একটা ভালো কথাবার্তা হয় এবং মেয়েটাও দেখতে অনেকটা সুন্দর। পরে আমি বললাম যদি কিছু না মনে করেন, মানে আমি কি আপনাকে একটু ভিডিও কলে দেখতে পারি? কারণ আমার মানে ছবিতে আমি যেরকম দেখতেছি, যে ভিডিও কলে মেয়েটা দেখতে কেমন হয়, আসলে অ্যাকচুয়ালি এরকম কিনা, মানে এটা জানার জন্যই। পরে আমার বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরে তার সাথে আমি একদিন ভিডিও কলে কথা বলি এবং ভিডিও কলে কথা বলে আমি তাকে, মানে আগে যেরকমটা আমি তাকে ছবিতে দেখি, মানে আমার কাছে মনে হয় ছবির থেকেও সে ভিডিও কলে আরও বেশি সুন্দর। এরকম করে তার সাথে কথাবার্তা বলি এবং আমি কথাবার্তা বলতে বলতে তার সাথে অল্প কিছুদিনের মাঝে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি করে ফেলি, মানে একটা ভালো ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করি এবং উনিও আমাকে অনেকটা বুঝে, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। পরে আমি বলি, আমাকে আমার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে, বাট আমি আমার বিয়ের বিষয়টা হাইড করি, মানে আমি আমার বিয়ের বিষয়টা বলি না। আবার এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমি বলতে ভুলে গেছিলাম, আমি দেশ থেকে আসার পরেই কিন্তু আমার বউ প্রেগনেন্ট হয়। আমার হচ্ছে আপনার সানজিদা, ওর ঘরে আমার একটা কন্যা সন্তান হয়, আমার একটা মেয়ে হয়। আমার মেয়েটাও তখন মোটামুটি অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। অ্যান্ড এই অবস্থার ভিতরে আমি তখন যখন প্রিয়ার সাথে কথা বলি, আমি আমার মেয়ে সানজিদের বিষয়ে কোনো কিছুই বলি না, মানে কোনো কিছু আমি মানে ওর কাছে বলি না বা আমার ওয়াইফের বিষয়েও বলি না, আমি বিয়ে করি নাই সেটাই তাকে বলি। এরকম করে কথাবার্তা বলতে বলতে দুজনের মাঝে মোটামুটি অনেক রকমের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। মাস 6 ভিতরে মানে আমরা সারাক্ষণই ফোনে কথা বলতাম, 1 ঘন্টা 2 ঘন্টা। ও ইতালিতে চাকরি করতো, ডিউটি করতো, ও ফ্যামিলির সাথে থাকতো, ওর আব্বা আমার সাথে থাকতো এবং ওখানেও চাকরি করতো, আমার সাথে অলওয়েজে কথাবার্তা বলে। এরকম করতে করতে একটা পর্যায়ে ও মানে আসতে চায়, ওমান আসতে চায় আমার সাথে মিট করার জন্য। তো ও ভিসা টিসা মোটামুটি সব কিছু প্রসেস করে, বাট তার আব্বার কোনো একটা সমস্যার কারণে ও আসতে পারে না, মানে আসতে পারে না। তো না আসতে পারতো অনেকটা আপসেট হয়ে যায়, মানে আমাকে বলে যে আমার অনেক ইচ্ছা ছিল ওমানে যাওয়া, তোমার সাথে দেখা করা, মিট করা। এবং ওমানে একটা জায়গা আছে নাম হচ্ছে সালালা, এবং সালালা জায়গাটা অনেক সুন্দর, আমাকে নিয়ে ওইখানে ঘোরার প্ল্যানিং ছিল, কিন্তু সেটাও ওর আর হলো না। তো সব কিছু মিলে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। পরে একটা সময় ও আমাকে নিজেই একদিন জিজ্ঞেস করে যে আচ্ছা নাহিম তুমি ওখানে কি করো? আমি কিন্তু এর আগে ওকে বলেছিলাম যে আমি ওখানে কী করি। আমি বলছিলাম আমার নিজের ব্যবসা বাণিজ্য আছে, আমার দোকানপাট আছে, আমার মোবাইলের দোকান আছে, আমি ব্যবসা করি, এগুলো ওকে বলছি। কিন্তু আমি যে একটা কোম্পানিতে মাস শেষে 16-17 হাজার টাকা বেতনের চাকরি করি, এটা কিন্তু আমি ওর কাছে আর বলি নাই। পরেও আমাকে বলতেছে তা তুমি ওইখানে ব্যবসা বাণিজ্য ক্লোজ করে তুমি ইতালি চলে আসো, তা তোমার ওখানে থাকার দরকার নেই, যেহেতু মানে তুমি ওখানে ব্যবসা বাণিজ্য করো, যদি ভালো মনে করো ইতালিতে চলে আসো এবং ইতালিতে আসতে বলে তুমি আমি একসাথে থাকবো, আমরা বিয়ে করবো। ওই সময় কিন্তু আমরা রিলেশনে চলে গেছিলাম, মানে মোটামুটি রিলেশনে চলেছে এবং ওই মুহূর্তে আমাকে এটা বলে যে তুমি ইতালিতে চলে আসলে আমরা বিয়ের শাদী করবো, আমরা একসাথে থাকবো, আমরা সংসার করব। পরে আমি বললাম যে আমি ইতালিতে যাবো, কিন্তু কিভাবে যাব এখন, মানে আমি তো আসলে প্রসেস বুঝতেছি না। ও আমাকে বলে আমি তোমাকে ইনভাইট পাঠাবো, যে অ্যাজ এ তুমি আমার ফ্রেন্ড, আমি তোমাকে ইনভাইট পাঠাবো এবং ইনভাইট পাঠালে তুমি অ্যাম্বাসি ফেস করো, আমার কাছে চলে আসবা। তো আমরা যে ফ্রেন্ড, আমাদের এটার কিছু ডকুমেন্ট লাগবে, ও আমাকে বলতেছে।
আমি তখন বললাম যে ডকুমেন্ট মানে কী ধরনের ডকুমেন্ট? ও আমাকে বলতেছে, ধরো আমরা যে রিলেশনে আছি, আমাদের রিলেশনের অনেক ডকুমেন্ট দিতে হবে অ্যাম্বাসিতে, তুমি যখন অ্যাম্বাসিতে যাবা এই ডকুমেন্টগুলো তোমাকে সাবমিট করতে হবে। তো আমাদের মাঝে একটা লেনদেনও থাকতে হবে, মানে টাকা পয়সার লেনদেন থাকতে হবে। আমি তোমার কিছু টাকা দিব, তুমি আমার কিছু টাকা দিবা, এরকমভাবে আমরা ব্যাংকিংয়ের মাধ্যমে একটা লেনদেন করব, এবং ওই লেনদেনের এভিডেন্সগুলো তখন তুমি অ্যাম্বাসিতে ফেস করবা। অ্যান্ড তখন অ্যাম্বাসি বুঝবে যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, যেহেতু আমি এই দেশের। ও কিন্তু বললো যে ওইখানকার পাসপোর্ট হোল্ডার, মানে ইতালির পাসপোর্ট আছে ওর। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এমন করে ও তখন করলো কি, বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকা আমার জন্য পাঠাইছে একদিন আমার অ্যাকাউন্টে। 1 লক্ষ টাকা আমার জন্য পাঠাইছে, পাঠাইয়া বলতেছে এই টাকাটা 5 দিন তুমি তোমার কাছে রাখো, রেখে আমাকে টাকাটা আবারও রিটার্ন করবা, ব্যাক করবা। পরে আমি 5-6 দিনের মতো টাকাটা আমি অ্যাকাউন্টে রাখি, এবং রাখার পরে 5-6 দিন পরে আমি ওর টাকাটা আবারও তার অ্যাকাউন্টে ব্যাক করি। এবং তার অ্যাকাউন্টে টাকাটা ব্যাক করার পরে ও আমাকে এর 2 থেকে আড়াই মাস, মানে 1 থেকে 1.5 মাস পরে আরও 2 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠায়। এবং 2 লাখ টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে বলতেছে 1 সপ্তাহ পরে তুমি এই টাকাটা আবারও ব্যাক করো। আমি আবারও 1 লাখ টাকা করে, মানে 2 লাখ টাকা করে অ্যাকাউন্টে ব্যাক করি। এর মানে 1 মাস পরে ও আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা পাঠায়। 3 লাখ টাকা পাঠিয়ে বলতেছে যে আমাদের মানে একটা বড় হইতে হবে, আমি যা পাঠাই তুমি তাই আমাকে পাঠাচ্ছ, এবার তুমি আমাকে 5 লাখ টাকা পাঠাও, আমাকে 5 লাখ টাকা পাঠাও। 5 লাখ টাকা পাঠাইলে পরে আমি তোমাকে 5 লাখ টাকা ব্যাক করবো, অ্যান্ড এরকম করে আমাদের অ্যামাউন্টটা বড় হইতে হবে। পরে আমি আমার থেকে 2 লাখ টাকা বাড়ি থেকে অনেক কষ্টে ম্যানেজ করি, ভাই 15-16 হাজার টাকা বেতন পাই। অ্যান্ড এভাবে তো আসলে হয় না। আমি আবার 5 লাখ টাকা ওর জন্য আমি পাঠাই, তখন কিন্তু আমার 2 লাখ টাকা ওর কাছে চলে যায়। পরে এইরকম করে 5 লাখ টাকা যখন আমি পাঠানোর পরে ও তখন আমাকে বলতেছে যে ঠিক আছে আমাদের ট্রানজেক্ট হচ্ছে, ও আমাকে আবার 2 লাখ পাঠায়, আমি ওকে পাঠাই। এরকম করে আমার ব্যাংকিং লেনদেনগুলো আমরা কিন্তু করতেছি। ও আমার অ্যাকাউন্টে পাঠায়, আমি ওর অ্যাকাউন্টে পাঠাই, এরকম করে তখন সময়গুলো কাটতেছে। ইতালির অ্যাকাউন্টে পাঠাইতাম ওর, এবং ও আমার অ্যাকাউন্টে পাঠাইতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে দীর্ঘ অনেকগুলো দিন আমরা এইভাবে লেনদেনের মধ্যে থাকতে থাকতে ও একটা সময় বলে যে দেখো এইভাবে তো আসলে হবে না, আমি অনেকভাবে প্রসেস করতেছি, আমাদের লেনদেনটা আরও গ্রো করতে হবে। এইবার মানে ওর সাথে কিন্তু ওই কিন্তু অলরেডি আমার 2 লাখ টাকা নিয়ে গেছে, এর মাঝে কিন্তু আমি ওর কাছে 2 লাখ টাকা পাওয়া। ওই 2 লাখ টাকা থাকা অবস্থা আমাকে বলতেছে তুমি একটা কাজ করো, আমার জন্য একটা বড় অ্যামাউন্ট পাঠাও, আমরা দুজনে একটা বড় অ্যামাউন্ট ডিল করি। আমার তো এখনও স্যালারি হয়নি, স্যালারি হলে আমি তোমার জন্য পাঠাবো, এবং তুমি আমার জন্য 8 লাখ টাকার একটা ডিল পাঠাও। 8 লাখ টাকা পাঠাও, পাঠানোর পরে আমি তোমাকে ওই টাকাটা ব্যাক করবো, এবং এরপর তুমি অ্যাম্বাসি ফেস করবা। এখন আমার 8 লাখ টাকা লাগবে। তো আমি তো ওর কাছে বলতে পারি না যে আমি গরিব বা আমার কাছে টাকা নাই, আমি 8 লাখ টাকা কোত্থেকে দিব, আমি তো এটা ওরে বলতে পারি না। তো আমি বললাম 8 লাখ টাকা যে আমি তোমাকে দিব, আমার তো দোকান বিক্রি করতে হবে। ও বলে হ্যাঁ দোকান বিক্রি করে ফেলাও, দোকান থাকার তো দরকার নাই, দোকান থেকে কী করবা, কয়েকদিন পর তো তুমি ইতালি চলেই আসবা, এখানেই থাকবা, সো এখন তো তোমার দোকানপাটের দরকার নেই, এগুলো সেল করে দাও। অ্যান্ড ও আমাকে যখন দোকান বিক্রি করে দেওয়ার কথা বলে, আমিও তখন দোকান বিক্রি করার জন্য কথা বলি, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় দোকান বিক্রি করে দেবো, বিক্রির বিষয়ে কথাবার্তা বলতেছি। অ্যান্ড এইভাবেই সময়গুলো তখন মানে দুজনের মাঝে সময়গুলো মানে কাটতেছি। অ্যান্ড এমন করতে করতে এই টাকার ম্যানেজ কোনোভাবেই করতে পারি না। শেষ পর্যন্ত আমি আমার আব্বারে প্রেশার দিই যে আব্বা আমার এইভাবে টাকার ব্যবস্থা করে দেন, আমি ইতালিতে চলে যাব। এই সেই আমার বউরও আমি বলি, মানে সানজিদারও আমি বলি আমি ইতালিতে চলে যাব। কিন্তু আমারও একটা প্ল্যানিং ছিল কি ভাই, আমি যদি ইতালিতে চলে যেতে পারতাম আমি কিন্তু সানজিদাকে ছেড়ে দিতাম, তাহলে আমি কিছুই পাই না ওরা বিয়ে করে। আমার মায়েরা বলতো আমার মেয়েটারে রেখে দাও, এবং আমি ইতালিতে গিয়ে ওকে ছেড়ে দিতাম। সত্যিকার তোকে ছেড়ে দেওয়ার প্ল্যানিং হইতো, ইতালিতে যাইতাম। পরে আমার আব্বাকে বলি, আব্বা তখন কী করে জমি, আমার নিজেদের একটু জমি থাকে, মানে এটা ছিল আমাদের 3 ভাইয়ের জায়গা আর কি, 3 ভাইয়ের জায়গা আমার আব্বা তখন বিক্রি করে। মানে আমার আব্বা আমাকে অনেক ভালোবাসতো, শেষের দিকে আমি যেমনি বলি এমনিই করে জমিটা বিক্রি করে, এবং জমিটা বিক্রি করে পরে আমাকে আব্বা আরও কিছু টাকা ঋণ টিন করে প্রায় 6 লাখ টাকা, 6 লাখ টাকার মতো আমার আব্বা দেশ থেকে ম্যানেজ করে দেয়। আর আমি ওইখান থেকে মানুষের কাছ থেকে ধার দেনা করে 1 লাখ টাকা, টোটাল 7 লাখ টাকা ম্যানেজ করতে পারি। তো আমি তখন সানজিদাকে বলি যে সানজিদা আমার তো 7 লাখ টাকা হয়েছে। আমাকে বলে সমস্যা না, আমি তোমার জন্য 3 লাখ টাকা পাঠাচ্ছি, তুমি 10 লাখ টাকা আমার জন্য পাঠিয়ে দাও। খেয়াল করেন তখনও আমার জন্য 3 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইলে পরে আমি ওর জন্য টোটালি 10 লাখ টাকা ওর অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। এই 10 লাখ টাকা ওর অ্যাকাউন্টে পাঠাই, এবং পাঠানোর পর আমাকে বলো আমি তোমাকে ডকুমেন্টগুলো ঠিক করে অ্যাম্বাসিতে পাঠাবো, অ্যাম্বাসিতে যেতে বলবো, তুমি একটু অপেক্ষা করো। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এবং এমন করে হঠাৎ করে একদিন দেখি যে ওর যে ফেসবুক অ্যাকাউন্টটা, ওই ফেসবুক অ্যাকাউন্টটা ডিএক্টিভ, মানে অ্যাকাউন্টটা খোলা নাই। অ্যাকাউন্টে যখন খোলা নাই, মানে আমি তখন অবাক হয়ে গেলাম, কি রে অ্যাকাউন্ট ডিএক্টিভ কেন? ওই অ্যাকাউন্টে আমি ওর পাচ্ছি না। অ্যাকাউন্টে বারবার ট্রাই করতেছি, মানে অ্যাকাউন্টেই পুরো ডিএক্টিভ করে দিয়েছে, ওই অ্যাকাউন্টে আমি আর পাই না। আর এদিক দিয়ে আমার পরিবার থেকে আমার আব্বা, আমার আম্মা, আমার ওয়াইফ সবাই মানে বলতেছে কী ব্যাপার তুই না, মানে আম্মু বলতেছে তুই না ইতালিতে যাবি, ইতালিতে যাওয়ার কী হইলো, টাকা পয়সা নিয়ে গেলি, মানুষের ঋণ দিতে পারি না, সুদের উপর আমার আম্মা তখন টাকা আনছিল, আমি তখন আর সুদ পরিশোধ করতে পারি না, মানে আমার পক্ষে আর তখন সুদ পরিশোধ করা পসিবল হয় না। মানে আমি এমন একটা অবস্থার মধ্যে পড়ে যাই যে আমি না আর বলে বোঝাতে পারবো না। এবং একটা পর্যায়ে আমার ওই মেয়ের সাথে পুরোপুরিভাবে কন্ট্রাক্ট অফ হয়ে যায়, প্রিয়ার সাথে।
আমি যে অ্যাকাউন্টে করে টাকা পাঠাতাম সেই অ্যাকাউন্টের কোনো ভ্যালু পাই না, এবং মানে কোনো কিছু আমি আর পাই না। আমি একটা পর্যায়ে পুরো বুঝে যাই যে আমার সাথে যেটা হয়েছে এটা সম্পূর্ণ প্রতারণা হয়েছে, মানে আমাকে ধোঁকা দেওয়া হয়েছে। মানে তখনকার অবস্থাটা এরকম হয় ভাই, না পারতেছি কাউকে বলতে, না পারতেছি সহ্য করতে। এদিক দিয়ে আব্বা আম্মা মিলে আমার সাথে খুব বেশি ঝামেলা করতেছে, অনেক ঝগড়া করতেছে, এবং আমার বউর সাথে খুব ঝগড়া করে। সম্ভবত তুই আমার ছেলেরে ফাঁদে পালাইছিস, তুই আমার ছেলেরে বোকা বানাইছিস, তুই আমার ছেলের সাথে এটা করছিস ওইটা করছিস। মানে এইরকমভাবে একটা পর্যায়ে আমার আম্মা মানে আর সহ্য করতে না পেরে আমার বউকে ঘর থেকে বের করে দেয়, আমার বউ আর আমার সন্তানকে বের করে দিলে পরে আমি তখন ওকে বলি, সঞ্জিদা একটা কাজ করো, তুমি ঢাকায় চলে যাও। ঢাকায় তো তোমার অনেক আত্মীয় স্বজন আছে, তাদের মাধ্যমে তুমি একটা বাসা ভাড়া করো, এবং বাসা ভাড়া করে তুমি ওইখানে থাকো। এবং শেষ পর্যন্ত সঞ্জিদা আমার মেয়েকে নিয়ে ওই বাসা থেকে চলে যায়, কারণ চলে যাওয়া ছাড়া আর কোনো পথ ওর কাছে খোলা ছিল না। এই বাসা থেকে চলে যায় এবং চলে গিয়েও তখন ওইখানে চাকরি করে, মানে আপনার চাকরি করে বলতে ঢাকায় চলে যায় এবং ঢাকায় একটা ঘর ভাড়া করে। এবার আমি মাস শেষে যেই বেতন পাইতাম বা যে টাকা পাইতাম, আমি ওই টাকা সম্পূর্ণভাবে আমার পরিবারের জন্য পাঠাইতাম। এর নিচে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আমার আব্বা কিন্তু আমার যে ছোটো ভাইটা আছে ও আবার চট্টগ্রামে কি জানি একটা পেট্রোল পাম্পে না কোথায় জানি চাকরি করতো, যেটা আমার ছোট ভাই, ও আবার অনেক টাকা বেশি ইনকাম করতো, মানে অনেক টাকাও ইনকাম করে। তা ওর এত ভালো স্যালারি, এই জন্য আমার আব্বা আম্মা আমার সাথে এরকমটা করে, যে আমার আর প্রয়োজন নাই। কেন আমি তাদের সাথে বেইমানি করলাম, ইতালি যাওয়ার কথা বলে আমি টাকা পয়সা নিয়ে গেছি। আমার আব্বারও আমাদের গ্রামের অনেক লোকেরা বলে যে ও আসলে এটা একটা প্রতারণা করছে, চিটারি করে আপনাদের কাছ থেকে অনেকগুলো টাকা পয়সা নিয়ে গেছে, আসলেও ইতালি কোথাও যাবে না। তা আমার আব্বু এটাই মনে করে যে আমি হয়তো আমার আব্বার সাথে প্রতারণা করে আমি আমার আব্বুর কাছ থেকে টাকা নিছি। কিন্তু আমি তো ভাই আমার পরিবারের সাথে, আমার আব্বুর সাথে, আমার প্যারেন্টসদের সাথে আমি এক বিন্দু পরিমাণের কোনো প্রতারণা করি নাই। আমি তো জাস্ট পরিস্থিতির শিকার। আমার বউ তখন চলে গেল ঢাকাতে, আমি ভাই যে টাকা বেতন পাচ্ছি আপনি বিশ্বাস করেন ওই টাকা বেতন দিয়ে না, মানে আমি আমার ওয়াইফকে চালাইতে পারি না, মানে আমি আমার বউকে চালাইতে পারি না। মাস শেষে আমার বউরে যেই টাকা দিতাম ওই টাকা দিয়ে আমার বউ চলতে পারতো না, ঘর ভাড়া দিতে পারতো না, বাচ্চাটার পড়াশোনা করাইতে পারতো না, আমিও উমানের মাটিতে কান্নাকাটি করতাম। এমন করতে করতে আমি চিন্তা করলাম যে পার্ট টাইম কোনো কিছু করা যায় কি না, মানে যে কোম্পানিতে কাজ করি কোম্পানির ফাঁকে কোনো কাজ করা যায় কি না। যদি কোম্পানির ফাঁকে ফাঁকে দু একটা কাজ করতে পারি তাহলে ইনকামটা একটু গ্রো হবে, মানে ইনকামটা একটু ভালো হবে। এই চিন্তা ভাবনা করে আমি তখন করলাম কি, মানুষের কাছে বিভিন্ন কাজ খুঁজতেছি। এমন করতে করতে একটা অ্যারাবিক লোকের বাসায়, মানে ওর বাসার সামনে একটা গার্ডেন আছে, ওই গার্ডেন পরিষ্কার করার জন্য আমি একটা চাকরি পাই। গার্ডেনটা পরিষ্কার করব এবং ওই গার্ডেন পরিষ্কার করার জন্য আমি তখন চাকরি পাই। আমি তখন ওই গার্ডেন পরিষ্কার করা চাকরিটা আমি তখন নিয়ে নিই, এক লোকে আমাকে দেয়, আমি তখন ওখানে চাকরি করি। এইভাবে ওই গার্ডেন পরিষ্কার 2 দিন 3 দিন করতেছি। এমন করতে করতে ওই বাড়িতে একটা মেয়ে কাজ করতো, নাম ছিল রাত্রি। মেয়েটা ছিল হিন্দু ধর্মের একটা মেয়ে ছিল, কিন্তু বাড়ি ছিল কলকাতায়, মানে ইন্ডিয়ায় ছিল কিন্তু বাড়ি কলকাতায়। এবং এই মেয়েটা ওই আরবির বাড়িতে কাজ করতো, মানে যে আরবির বাসায় আমি গার্ডেন বয়ে চাকরি করতাম, ওই আরবির বাসায় মেয়েটা তখন চাকরি করতো। তো এই মেয়েটা দেখতে শুনতে ভাই এতটাই সুন্দর ছিল, মানে ওর পোশাক আশাক বেশভূষ, মানে দেখলে আপনার কাছে মনেই হবে, মানে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে ও এরকম, মানে ও এরকম, ওর পোশাক আশাক, মানে চলাফেরা, ওর মানে এরকম স্ট্যান্ডার্ড ওর চলাফেরা। তো ওই মেয়েটা তখন আমি দেখতাম, মেয়েটা আমাকে অনেক হেল্প করতো, মানে ধরেন আপনার বাসা থেকে মুরগি এনে দিত, এটা এনে দিত। ওই বাসায় আমি যখন গার্ডেনে চাকরি করতাম, এমন করতে করতে মেয়েটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। এবং ভালো সম্পর্ক হওয়ার পরে এই মেয়েটা একদিন, মানে আপনারা কেউ মাইন্ড করবেন না, বাস্তবতার জন্যই বলি, একদিন আমাকে ডিরেক্টলি আমার সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব করে আমাকে, যে রাতের বেলায় ওর জন্য কিছু ড্রিঙ্কসের কথা বলে, হার্ড ড্রিঙ্কস, এগুলো ওকে এনে দিতাম, এবং এনে দিলে পরেও আমার সাথে এটা করবে, আমাকে এটা বলে। তো এটা বলে যখন আমাকে বলে, আমি তখন এই কাজটা করি ওর জন্য। এবং করলে পরে আমি তখন অনেকগুলো হার্ড ড্রিঙ্কস এটা ওর জন্য রাতের বেলায় নিয়ে আসি, ও যে রুমে থাকতো ওই রুমে দিয়ে আসি, এবং ওই রাতে আমি ওর সাথে এগুলো খাই এবং ওর সাথে আমি ওখানে থাকি। তো ওর কাছেও আমি আমার পারিবারিক বিষয়ে হাইড করি, আমার ওয়াইফের বিষয়, আমার বাচ্চার বিষয়গুলো হাইড করি। আমি জানি না কেন জানি, আমি যে বিয়ে করছি এটা কারো কাছে বলতে আমার কাছে ভালো লাগতো না। আমার বিয়ের বিষয়টা আমি সবসময় সবার কাছে চেষ্টা করতাম এটা লুকিয়ে রাখার জন্য, বিয়ের বিষয়টা আমি খোলাখুলিভাবে কারো কাছে বলতাম না। তা ওই মেয়েটার কাছেও আমি তখন আমার বিয়ের বিষয়টা পরিপূর্ণভাবে হাইড করি, এবং ওর সাথে এভাবে চলাফেরা করতে করতে এই মেয়েটার সাথে আমার একটা ভালো লাগার একটা সম্পর্ক শুরু হয়, ভালো লাগার একটা ফ্রেন্ডলি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হয়। এবং শুরু হওয়ার সূত্র ধরে, মানে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক শুরু হওয়ার পরে ও তখন হঠাৎ করে, মানে আমি একদিন যখন আমাদের মাঝে দুজনের মাঝে প্রেম শুরু হয়, আমাকে নিজেই বলতেছে আমাকে বিয়ে করবে। এমন করে আমাকে বলতেছে আমি তোকে বিয়ে করব, এবং আমি তোমাকে বিয়ে করে তোমার সাথে বাংলাদেশে যাব, বাংলাদেশের লোকজন আমার অনেক ভালো লাগে, আমার অনেক পিসির বাড়ি আছে খুলনাতে, আমার আত্মীয় স্বজনদের বাড়ি আছে মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তা আমি তোমার বিয়ে করব, আমি তোমার সাথে বাংলাদেশে যাব, এই কথাও বলতেছে।
তো ও যেহেতু আমাকে এই কথা বলতেছে, মানে আমার তখন নিজের থেকে আমি তখন তার সাথে কথাবার্তা বলতে শুরু করি এবং তার সাথে মোটামুটি আমি তখন অনেকটা ক্লোজ হয়ে যাই। এবং ক্লোজ হওয়ার পরে আমরা দুজনেই প্রেমে আবদ্ধ হই। পরে আমি বললাম যে তুমি যে আমাকে বিয়ে করবা, অ্যান্ড আমি তো হচ্ছি মুসলমান, তুমি হিন্দু, এটা কীভাবে সম্ভব? এবং ও নিজে আমাকে বলতেছে মুসলিম ধর্ম ওর অনেক ভালো লাগে এবং ও মুসলিমদেরকে অনেক পছন্দ করে, মুসলিম ধর্ম ওর অনেক বেটার মনে হয়। এরকম করে আমাকে তখন নিজেই বলে ও মুসলিম হতে চায়, মানে ও মুসলিম হয়ে যাবে আমাকে বলে। আমি তখন বললাম তা খুব ভালো, তুই যদি মুসলিম হয়ে যাও তাহলে আমি তোকে বিয়ে করতে রাজি আছি। তো আমিও যে এই মেয়েটাকে কেন বিয়ে করি আসলে সত্যিকার অর্থে মানে আমি নিজেও বুঝি না। মানে আমার ভিতরে হঠাৎ করে ওর জন্য ভালো লাগা কাজ করে, ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়, মানে সব কিছু মিলিয়ে আমার কাছে কেন জানি মানে আমার ভিতর থেকে কেন আমি এই মেয়েটাকে বিয়ে করে ফেলি আমি নিজেও জানি না। এবং একটা পর্যায়ে আমি তখন এই ইয়েটাকে আপনার এই ইয়াকে আপনার রাত্রিকে বিয়ে করে ফেলি। ও তখন মুসলিম হয়। আমি একটা মসজিদের হুজুরকে ডেকে আনি, বাঙালি একটা হুজুর, বাঙালি হুজুরের মাধ্যমে তখন কলমা পড়ে এবং কলমা পড়েও আমাকে বিয়ে করে। এবং আমাকে যখন বিয়ে করতো, অ্যান্ড আমাদের ওই বিয়ের বিষয়টা কিন্তু ওর বাসায় যে আরবি থাকতো, মানে যে আরবির আন্ডারে ও কাজ করতো, ওই আরবি কিন্তু বিষয়টা জানতো না। এবং জানতে না পারার কারণে আমি তখন ওর সাথে এরকম করে কথাবার্তা বলতাম, প্রেম করতাম, ভালোবাসতাম। এমন করতে করতে হলো কি, একটা পর্যায়ে ও আমারে বলতেছে, মানে ওকে বিয়ে করার কিছুদিন পরে ও আমারে বলে যে যাও সানাত থেকে এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, এইটা কিনো, ওইটা কিনো, মানে এইখান থেকে টাকা উঠে আনো, ওইখান থেকে টাকা উঠে আনো। ওর কাছে কোত্থেকে জানি ইন্ডিয়া থেকে অনেক টাকা আসে এবং ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে ওর কাছে টাকা আসে, ওর অ্যাকাউন্টে টাকা আসে। মানে কীভাবে ওর অ্যাকাউন্টে টাকাগুলো আসে এটা কিন্তু আমি বুঝতাম না, মানে ওর অ্যাকাউন্টে এই টাকাগুলো কীভাবে আসে। এরকম করতে করতে পরে আমি তো যেহেতু আমার ওয়াইফ ছিল ওই সময়তে, আর আমি কিন্তু বাংলাদেশেও সেই সময় একটু বেশি টাকা পাঠাতে পারতাম, মানে সানজিদার জন্য, আমার বাচ্চার জন্য একটু বেশি টাকা পয়সা পাঠাইতাম, কারণ তখন আমার মোটামুটি ওর সাথে থাকা অবস্থা আমার ইনকামটা আগের থেকে অনেকটা ভালো হয়ে যায়। পরে একটা পর্যায়ে জানতে পারলাম কি জানেন, মানে ওর মাধ্যমে যখন আমি থাকি ও জানতে পারি ও বিভিন্ন ছেলেদের সাথে ফোনে ফ্লট করে বলতে বিভিন্ন ছেলেদের সাথে প্রেম করে এবং প্রেম করে ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে, বিভিন্ন ছেলেদের সাথে ফোনে প্রেম করে এমনি টাকা পয়সা নিয়ে আসে। এরকম অনেক কিছু আমি ওর মাধ্যমে জানতে পারি, মানে ও আনে। তো আমি কিন্তু এটাতে ওরা কোনো কিছু বলি না, যদি আমার সাথেই থাকে, আমার সাথেই ঘুমায়, আমার সাথে ওই সব কিছু, তাহলে ও এরকম ছেলেদের কাছ থেকে টাকা আনে, আমি এটাতে কিছু মনে করি না। আর একটা সত্যি কথা, আরেকটা কথা বলতে কি জানেন, আমি ওকে বিয়ে করছি ঠিক আছে, কিন্তু ওর সাথে আসলে সংসার করার জন্য বিয়ে করি নাই। বিদেশের মাটিতে আসি, বিদেশের মাটিতে দুজনে একটা ভালো সম্পর্ক থাকবো, একটা ভালো সম্পর্কের মাঝে থাকবে এবং আস্তে আস্তে করে ও আমার টাকা পয়সা দিবে এবং আমি ওর টাকা পয়সা, মানে আমি ওর কাছ থেকে টাকা পয়সা নিব এবং এক পর্যায়ে আমি দেশে চলে যাব। আমি যে এই দেশে পরিপূর্ণভাবে সেটেল হয়ে থেকে যাব এটাও কিন্তু আমার কোনো প্ল্যানিং নেই। আমি একটা সময় চলে যাব আমার দেশে, ওই পরিকল্পনা তার সাথে আমার সম্পর্কে জড়ায়। এমন করতে করতে হঠাৎ করে আমার মাথার মধ্যে একদিন একটা আইডিয়া চলে আসে। আইডিয়া আসে বলতে মানে ও যে বিভিন্ন ছেলেদের কাছ থেকে টাকা টুকা আনে, ওই তো আমার মাথায় আইডিয়াটা আসে। এবং আইডিয়াটা একদিন আমি শুয়ে ওর ঘাটে শুয়ে ওরে বলতেছি যে রাত্রি আমার মাথায় একটা আইডিয়া আসছে, এখন আইডিয়াটা তুমি কীভাবে নিবে আমি জানি না, যদি আইডিয়াটা অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু অনেক টাকা দুজনে ইনকাম করতে পারবো। আমাকে বলে কীভাবে, মানে আইডিয়াটা আমাকে বলো। আমি তখন বললাম আইডিয়াটা হচ্ছে এরকম যে বাংলাদেশে অনেক ছেলেরা আছে, মানে আমি এটা নিয়ে আমার নিজের মেমোরিতে হঠাৎ করে কীভাবে আসে যে আমি ওরে বলে বাংলাদেশে অনেক ছেলেরা আছে, ওরা বিদেশে আসতে চায়, মানে বিদেশ যেতে চায়, বিশেষ করে ইউরোপে। তো তোমার যে মানে তুমি যে দেখতে যতটা সুন্দর বা তোমার পোশাক আশাক বা সব কিছু মিলিয়া আমি বাংলাদেশের বিভিন্ন ছেলেদের সাথে তোমাকে কন্ট্রাক্ট করাই দিব, তুমি ছেলেগুলোর সাথে কথাবার্তা বলবা এবং প্রয়োজনে তুমি বলবা তুমি ইউরোপের কোনো দেশে থাকো, তুমি ওই ছেলেকে ইউরোপ নিয়ে আসবা, এই কথা বলে প্রয়োজনে মোবাইলে তোমাকে বিয়েও করাবো। এমন করে আমি তোমার গার্ডিয়ান হবো, যে আমি তোমার বড় ভাই এটা গার্ডিয়ান হয়ে তোমাকে বিয়ে করাবো এবং এরপরে তুমি বিভিন্ন ছেলেদের কাছ থেকে বাংলাদেশ থেকে টাকা আনবা, তাদেরকে বিদেশে আনার কথা বলে ফেসবুকে তাদের সাথে প্রেম করবা। মানে আমার সাথে যে ফল্ট হয়েছিল ওইটা তো আমি আদৌ জানি না যে প্রিয়া আসলে কোন দেশ থেকে আমার সাথে এই কাজটা করেছে, আদৌ সে ইতালিতে ছিল কি না, না ইতালির বাইরের কোনো কান্ট্রিতে ছিল, কীভাবে করছে আমি এটা জানি না। সেম ইতালিতে মানে প্রিয়া আমার সাথে যে ফলটা করেছে, আমার কাছ থেকে যেভাবে টাকা নিয়েছে, একইভাবে আমি তখন এই প্রন্থাটা রাত্রিকে শিখাই দিই যে রাত্রি তুমি এইভাবে আমার সাথে থাকো, থেকে তুমি এমনি করে ছেলেদের কাছ থেকে টাকা আনবা, আমি তোমাকে হেল্প করবো, বিভিন্নভাবে হেল্প করবো, তুমি টাকা আনবা। অ্যান্ড এগুলো ওকে বলার পরে ও তখন খুব মানে আমার কথায় খুব সাড়া দেয়, আমাকে বলে যে হ্যাঁ তাহলে তো ঠিক আছে, তুমি যদি আমাকে, মানে ও আসলে ওই রকমই চিটিং করতো, বিভিন্ন ছেলেদের সাথে চিটিং করে টাকা আনতো, বাট আমার সাথে কখনোই ও চিটিং করে নাই। সত্যি কথা বলতে আমার সাথে কোনোদিনও ও চিটিং করে নাই। এবং এরপরে আমি তখন এই ফেসবুক করে বিভিন্ন ছেলেদের সাথে লিঙ্ক করাই দিতাম। আমি সর্বপ্রথম আমাদের এলাকারই একটা ছেলে, আমি ওর নামটা বলতে চাই না, ও আমাদের নিজ এলাকারই ছেলে, আমি ওই ছেলেটাকে দিয়ে প্রথমে ওরে টপ পালাই। ওই ছেলেটা ইউরোপে যাওয়ার জন্য, আমি যখন দেশে ছিলাম তখন থেকে ওর ইউরোপে যাবে, ও ফ্রান্সে যাবে, ও সুইডেন যাবে, এখানে যাবে, ওইখানে যাবে, এগুলোর জন্য প্রচুর পরিমাণে টাকা পয়সা নষ্ট করে।
এবং অনেকে টাকা পয়সা দেয় ইউরোপে যাওয়ার জন্য, বিভিন্ন জায়গায় মাইর খায়। আমি তখন ওর ওই ফেসবুক অ্যাকাউন্টটা আমি তখন আমার ওয়াইফ হচ্ছে রাত্রিকে দিই, যে রাত্রি তুমি ওর সাথে কথাবার্তা বলো, এই ছেলেটা ইউরোপে যাওয়ার টার্গেট আছে। তো এই রাত্রি কখনো বলে ফ্রান্সে থাকে, কখনো বলে ইতালি থাকে, কখনো এখানে থাকে, কখনো ওইখানে থাকে, এইটা ওইটা বলি ও বিভিন্ন ছেলেদের সাথে ফোনে এরকম কথাবার্তা বলতো। আর ওর কিন্তু অনেক ফ্রেন্ডরা ইউরোপের বিভিন্ন দেশে থাকতো, মানে মেয়ে বান্ধবীরা, ওর অনেক মেয়ে বান্ধবী, অনেক ছেলে বান্ধবী ইউরোপের বিভিন্ন দেশে থাকতো। আর ও যে আরবির বাসা আছে ওইখানেও ভালো টাকা বেতন পাইতো, যে আরবির বাসাও থাকতো ওইখানে ওর বেতন অনেক ভালো ছিল। কিন্তু সত্যিকার অর্থে আমি জানি না আরবির সাথে ওর অন্য কোনো সম্পর্ক ছিল কি না, কিন্তু বেতনটা অনেক ভালো পাইতো। তো এরপর দেখা গেল আমি আমাদের ওই ছেলেটার সাথে কথা বলাই দিই, ওই যখন কেউ করি এই ছেলেটার সাথে ফেসবুকে একটা রিলেশন করে, ফেসবুকে কথাবার্তা বলে, ও বলে ও ফ্রান্সে থাকে, ফ্রান্সের কথা বলে যে আমি ফ্রান্সে থাকি, এরকম এরকম করে ছেলের সাথে ফেসবুকে কথাবার্তা বলে। এবং ফ্রান্সের ও অনেকগুলো ছবি এডিট করে, মানে ধরেন অনেকগুলো ছবি আমরা মানে মোবাইলে উঠাই, ওর ছবি উঠে ফেসবুকে মানে ওর যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেয়, ফ্রান্সের একটা ব্যাকগ্রাউন্ড লাগাই দেয়। এগুলো আমি আবার নিজেই করতে পারতাম, আমার কিন্তু এই ধরনের দক্ষতা ছিল। আমি যেহেতু এডিটিংয়ের কাজ করতাম আগে, মানে যেহেতু আমি মিডিয়াতে ছিলাম, এডিটিং আমি ভালো বুঝতাম, আমি নিজেও অনেক ভিডিও এডিট করতাম। এই জন্য ওই এডিটিংটা আমিই করি, আমি এডিট করে ধরেন রাত্রিরে আমি খুব সুন্দর সুন্দর ফ্রান্সের বিভিন্ন সুন্দর জায়গাগুলোর সামনে ছবি উঠে এগুলো আমি ওকে ফেসবুকে দিয়ে দিতাম। এবং ফেসবুকে দিতাম পরে অনেকে ওর সাথে কথাবার্তা বলতো, মানে যখন ফ্রান্সে থাকে লোকেশন দিয়ে দেয় ফ্রান্স, ঠিকানা দিয়ে দেয় ফ্রান্স, বাড়ি হচ্ছে বাংলাদেশের একটা ঠিকানা দিয়ে দিই জমক জায়গায় ওর বাড়ি, এরকম করে আমাকে ঠিকানা দিতাম এবং ওইগুলোর সাথেও কথাবার্তা বলতো। আমাদের এলাকার যে ছেলেটার সাথে ওই ছেলের সাথে কথাবার্তা বলে, ও বলতেছে ছেলের সাথে ও প্রথমে ফেসবুকের মাধ্যমে প্রেম করে, মানে দুজনকে ভালোবাসে, একটা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এবং ওই প্রেমের সম্পর্কটা হওয়ার পরে ওই তখন ছেলেকে বলতেছে যে আমি তোমাকে ফ্রান্সে নিয়ে আসবো, তো আমি যে তোমাকে ফ্রান্সে আসবো, আমি তো বাংলাদেশে যেতে পারবো না, আমার অনেক প্রবলেম আছে, আমি তোমাকে ফোনে বিয়ে করব এবং ফোনে বিয়ে করে আমি তোমাকে নিয়ে আসবো। দেন এই বলো ওই ছেলের সাথে, মানে আমাদের এলাকার ওই ছেলের নামটা আমি বলি না, ওই ছেলের সাথে ও তখন কী করে, এই ফেসবুকে ছেলেটাকে বিয়ে করে, মানে ভিডিও কলের মাধ্যমে। এবং ভিডিও কলের মাধ্যমে ছেলেকে বিয়ে করে ফ্রান্সের ওর আরেকটা মেয়ে বান্ধবী আছে, ওই মেয়ে বান্ধবীর সহযোগিতায় ও তখন করে কি এইটা ওইটা বিভিন্ন ডকুমেন্ট দিয়ে, মানে আমি জাস্ট ওই ছেলের সাথে পরিচয় করে দিই, ও ওই ছেলের কাছ থেকে প্রায় 14 লক্ষ টাকা নিয়ে যায়, আমাদের এলাকার ছেলে। এবং 14 লাখ টাকা ওই ছেলেটার কাছ থেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে পরে আমাদের এলাকারই ছেলে ছিল, 14 লাখ টাকা নিয়ে ওই তখন আমাকে 7 লাখ টাকা দেয়, ও নেয় 7 লাখ, আমার দেয় 7 লাখ। তো আমি প্রথম আমি ওর কাছ থেকে একটা ছেলেকে দিয়ে আমি তখন এই 7 লাখ টাকা ওর মাধ্যমে আমি ইনকাম করি। 7 লাখ টাকা কিন্তু ওর অ্যাকাউন্টে নিয়ে যায়, আর 7 লাখ টাকা আমাকে দেয়। ওই কিন্তু তখন আপনার মুসলিম হয়ে যায়, মানে মুসলিম থাকা অবস্থায় কাজগুলো করে। পরে 7 লাখ টাকা আমি নিয়ে যাই এবং ও বিভিন্ন ছেলেদের সাথেও কথাবার্তা বলতো, ও আবার হিন্দি জানতো, ইংলিশ জানতো, আরবি জানতো, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ জানতো। তো আমারে বলতো অমুক অ্যাকাউন্টে টাকা পাঠা। আবার ইন্ডিয়ার বিভিন্ন ছেলেদের সাথে আমি ওকে নিজেই বিয়ে করাই দিছি। ইন্ডিয়ার এক ছেলেকে ও বিয়ে করে মোবাইল ফোনের মাধ্যমে, মুসলিম এক ছেলেকে বিয়ে করে, এবং বিয়ে করার পরে ওই ছেলেকেও বলে আমি ইতালিতে থাকি বা আমি ফ্রান্সে থাকি, লন্ডনে থাকি, এইটা ওইটা বলে ছেলেদের কাছ থেকে ও টাকা নিত। অনেকেই হয়তো বলবেন যে ভাই এটা কীভাবে সম্ভব, একটা ছেলের সাথে কথা বললেই কি এই ছেলে টাকা দিয়ে দেয়? আসলে একটা ছেলে যখন একটা মেয়ের সাথে কথা বলে এবং কথা বলার পরে যখন এই মেয়েটার প্রতি ছেলেটার বিশ্বাস চলে আসে এবং ছেলে মেয়ের মাঝে ভালোবাসা হয়ে যায়, আর ভালোবাসা হয়ে যাওয়ার পরে ছেলেটার মনটা থাকে একেবারে ছোট বাচ্চাদের মতো, মানে কাদামাটির মতো। অ্যান্ড ওই কাদামাটিকে আপনি ঠিক যেমন ইচ্ছা তেমনই করতে পারবেন, এবং ওই মেয়েটা ওই ছেলেটাকে ঠিক যা ইচ্ছা তাই করতে পারে। আমি অবাক হয়ে যাইতাম, ওর ভিতরে এই ট্যালেন্টগুলো ছিল। আমি দেখতাম ও কোনো ছেলের সাথে ধরেন আপনার 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা কথা বলে ছেলেটাকে পটায় ফেলতো। এবং ও কথা বলার সময় প্রচুর ইংলিশে কথা বলতো, তো ইংলিশ জানতো, তো বাংলায় কথা খুব কমই বলতো, 2-1টা ওয়ার্ড বাংলায় বললে ইংলিশে বলতো। আমাদের বাংলাদেশের আরেক ছেলের সাথে আমাকে রিলেশন করাই দিই, ওই ছেলের সাথেও একইভাবে মানে কথা বলে ছেলের সাথে বলে, মানে বলে আমি তো বাংলায় জানি না, তো বাংলা বলতে পারি না, আমি তো ইংলিশে কথা বলি, তো তুমি আমাকে বাংলা শিখাই দাও। ওই ছেলে ওকে বাংলা শিখাইতো, ও আমার সাথে শুয়ে থাকতো, আমার সাথে শুয়ে থেকে এগুলো বলতো, ওই ছেলে ওকে বাংলা শিখাইতো, বাংলায় কথা বলা শিখাইতো, ও বাংলায় কথা বলতো। এবং এগুলো করে করেও ওই ছেলের কাছ থেকে অনেকগুলো টাকা ও খেয়ে ফেলে, মানে অনেকগুলো টাকা ওই ছেলেটার কাছ থেকে ও নিয়ে আসে। তো এমনি এই ছেলেকেও বিয়ে করে, কাউকে বলে বিয়ে করব, কাউকে এরকম করে। আমিও আমার যে ধারণা, মানে আমি তো কাউন্ট করি নাই, মানে এরপরও আমি টোটাল ওকে 9টা বিয়ে দিই, মানে আমার যতটুকু আছে আমি ওকে 9টা বিয়ে দিই। বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়াতে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমি টোটাল ওকে 9টা বিয়ে পড়াই, 9টা ছেলের সাথে আমাকে বিয়ে পড়াই দিই। অ্যান্ড এরকম করেই সময়গুলো কাটতেছে, মানে টোটালি। আর আমি যে টাকা পয়সাগুলো ইনকাম করি, অ্যান্ড ওই টাকা পয়সাগুলো কিন্তু আমি সম্পূর্ণ আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠাই, মানে আমার বউ সানজিদার অ্যাকাউন্টে পাঠাই। আর আমার তো তখন আমি পরিবারকে কোনো টাকা পয়সা দিতাম না, আমার আব্বাকেও দিতাম না, আম্মাকেও দিতাম না, কারণ আব্বা আমার সাথে তখন আমার সম্পর্কটা ভালো ছিল না, আব্বা আমার সাথে আমার সম্পর্কটা খুবই খারাপ ছিল। ওই সময় আমি পরিপূর্ণভাবে আমার সানজিদার সাথে আমার রিলেশন ছিল।
যেহেতু আব্বা আম্মা আমাকে আমার বউকে ঘর থেকে বের করে দিচ্ছে, আমি তাদেরকে টাকা পয়সা দিতাম না। এরকম করে বাংলাদেশের টোটাল 9টা ছেলেকে আমি ওকে বিয়ে করাই। আমি নিজে ওর কখনো ভাই সাজি, কখনো বড় ভাই, কখনো ছোট ভাই, কখনো চাচাতো ভাই, এটা ওইটা সেজে ভিডিও কলে ওকে বিয়ে করাই। এবং বিয়ে করাইয়া ওর কথাই একটা যে তোমাকে আমি ইউরোপে নিয়ে আসবো, যেহেতু আমাদের ভিডিও কলে কথা হয়েছে, স্ক্রিনশটগুলো রেখে দেবো, এগুলো নিয়ে তুমি অ্যাম্বাসিতে যাবা, এই স্ক্রিনশটগুলো বের করবা, বের করে তুমি অ্যাম্বাসিতে যাবা, অ্যাম্বাসিতে যাওয়ার পর তোমার ভিসা লাগবে, আমি তোমাকে নিয়ে আসবো। এবং ও ফেক ডকুমেন্টগুলো বের করে ফেলতো। প্রথম দিকে যদি আমাকে হেল্প করতাম এই ফেক ডকুমেন্টগুলোর বিষয়ে, কিন্তু লাস্টের দিকে ও খুব এক্সপার্ট হয়ে যায়, মানে নিজের কাজগুলো নিজে খুব ভালো করতে পারতো। আর ছবি বের করতো, ভিডিও বের করতো, যে কোনো ছেলেকে পটানোর জন্য যা যা করাতো সব করাইতো। তো এরকম করে কাটতে কাটতে রাব্বি নামের একটা ছেলে বাইরে ছিল ঢাকাতে, এবং ওই ছেলেটাকে ও পটায়। ওই ছেলে অনেক বড়লোক ছিল, মানে অনেক শিল্পপতির একটা ছেলে ছিল, অনেক বড়লোক ছিল। ওই ছেলের কাছ থেকে ও এরকম ভিডিও কলে কথা বলে প্রেম করে ছেলেটাকে ভিডিও কলে বিয়ে করে ছেলের কাছ থেকে ও 20 লক্ষ টাকা নিয়ে আসে। এবং ওই ছেলেকে বলে ও আমেরিকাতে থাকে, মানে বলতো আমি ইউএসএর সিটিজেন, আমি ইউএসএ থাকি, আমি তোমাকে ইউএসএ নিয়ে আসবো, এই কথা বলে ওই ছেলের কাছ থেকে ও 20 লক্ষ টাকা ছেলেটার কাছ থেকে নিয়ে আসে। তো 20 লক্ষ টাকা নিয়ে যায়। ছেলেটার বাড়ি ছিল, আপনার নাম ছিল রাব্বি, বাড়ি ছিল ঢাকাতে। এবং ওই ছেলেটার সাথে আমি ওকে পরিচয় করাই দিই, মানে পরিচয়টা আমি ওকে করাই দিই যে এমন এমন করে সব কিছু আমিও করাই। কিন্তু ওই হলো কি ভাই, ওই কাছ থেকে 20 লাখ টাকা নেওয়ার পরে ওই টাকাটাও আর আমাকে দেয় না, ওই টাকাটা আমাকে ফিরিয়ে দেয় না, ওই টাকাটার কোনো ভাগও আমাকে দেয় না। এবং এক পর্যায়ে আমার ভিতর তখন অনেকটা রাগ হয়ে গেল যে কী ব্যাপার, আমি ওকে দিলাম, ও দিল না কেন। এই নিয়ে মনে করেন ওই রাব্বি যে টাকাটা দেয়, ওই রাব্বি টাকাটা নিয়ে ওর সাথে আমার ঝগড়া শুরু হয়। আমাদের শান্তি নষ্ট হয়েছে এবং আমি ওকে বারবার বলি যে আমি তোমাকে ঠিকানা দিলাম, আমি তোমাকে সব কিছু করলাম। এবং ওর কথা হচ্ছে আমিও তো অনেক ছেলেদের সাথে কথাবার্তা বলে আমি ঠিক করছি, তুমি জাস্ট আমাকে একটু হেল্প করছো, আমি তো তোমাকে অর্ধেক টাকা দিচ্ছি, আমি তো তোমাকে পরিপূর্ণ টাকা দিই না। আর আমার কথা হচ্ছে তুমি তো আমার বউ, তা তুমি টাকা তোমার কাছে রাখবা কেন? অ্যান্ড তোমার কাছে তো টাকা রাখার কোনো প্রয়োজন নাই, আমি যেহেতু তোমার হাজব্যান্ড, সো তুমি টাকা আমার কাছে দিবা, আমি টাকা আমার কাছে রাখবো, এরপরে যদি তোমার প্রয়োজন হয় আমি তোমাকে টাকা দিব, তা তুমি এখন টাকা রাখবা কেন? তোমার তো এখন টাকা রাখার প্রয়োজন নাই। আমি ওকে টাকা রাখতে দিতাম না, এবং ওই যে টাকা রাখতে দিতাম না এটাতেও তখন রেগে যায়। এই ঘটনার পরে দুজনের মাঝে একটু মানে মুখ কালাকালি হয়, একটু কথাবার্তায় ইয়া হয়। আমি ওর সাথে খুব বেশি কথা বলতাম না, ও আমার সাথে খুব বেশি কথা বলতো না। অ্যান্ড এইরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 5-7 দিনের মধ্যে আমার বউ সানজিদা কেমন করে জানে আমার সাথে একটু অন্যরকম বিহেভ করতে শুরু করে। আমার সাথেও ভালো করে কথা বলে না, আমার সাথে একটু রাগ দেখায়, একটু অভিমান দেখায়, এইরকম করে। এবং এমন করতে করতে হঠাৎ করে ভাই একদিন হলো কি, সানজিদা তার মোবাইল টোবাইল যা আছে সব কিছু বন্ধ করে দেয়, মোবাইল টোবাইল সব কিছু বন্ধ করে দেয় হঠাৎ করে। আমি তখন পাগলের মতো হয়ে যাই, কীভাবে মোবাইল টোবাইল সব কিছু বন্ধ করে দিল কেন? এদিক দিয়ে আমি তখন আমার বউ যে মানে এই উমানে যে আছে রাত্রি বলতেছি যে আমি একটু দেশে যাব, আমার আম্মার শরীর ভালো না, আমার ইমিডিয়েটলি দেশে যেতে হবে, এগুলো বলি। এবং এগুলো বলার পরে আমি তখন দেশে আসি। এবং দেশে আসার পরে ও যে বাসায় ভাড়া থাকতো, আমি তো ওই বাসা চিনি, আমি ওই বাসায় যাই। এবং বাসায় যাওয়ার পরে বাড়িওয়ালা বলে আমার বউ সানজিদা নাকি বাসা ছেড়ে দিছে। তো বাসা ছেড়ে দিল, বাসা ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে, মানে কোন জায়গায় গেছে, এগুলো জানতে পারি। এবং আমি জানতে পারি ও ওর ফ্যামিলির কাছে চলে গেছে, ওর বাবা মায়ের কাছে চলে গেছে। মানে বাংলাদেশে আসার পরে জানতে পারি ওর বাবা মায়ের কাছে চলে গেছে। কিন্তু বাবা মায়ের কাছে কেন চলে গেছে, ওর সাথে আমি কোনো যোগাযোগ করতে পারি না। ওর যে ছোটো বোন ছিল, ওর ছোটো বোনের সাথে আমি ওমানে থাকা অবস্থায়ও মাঝে মাঝে কথা বলতাম বিভিন্ন বিষয়ে। ওর ছোটো বোন আমাকে ওদের পারিবারিক বিষয়ে অনেক কিছু হেল্প করতো বা পারিবারিক কোনো কথাবার্তা বলতো। তো ওর ছোটো বোনের সাথে কথাবার্তা বলার পরে ওর ছোটো বোন আমাকে বলতেছে, মানে ফোনে আমাকে বলতেছে যে ভাইয়া আপনি দেশে আসছেন, আমার আপুরে খুঁজতেছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি আমার আপুকে যেভাবে ধোকা দিয়েছেন, আপনি আমার আপুর সাথে যেভাবে প্রতারণা করেছেন, আর আপনার কি মনে হয় যে আমার আপু এরপরও আপনার সংসার করবে? এটা তো কোনোদিনও সম্ভব না। আমার আপু আপনাকে ভালোবেসে আমার আব্বার বিশাল অট্টালিকা ছেড়ে আপনার হাত ধরে আপনার কাছে চলে যায় আপনার সাথে সংসার করার জন্য, আপনাকে ভালোবেসে। কিন্তু সেই আপনি কিভাবে পারলেন আমার আপুকে এমন করে ধোকা দিতে, আমার আপুকে ঠকাইতে? আমি তখন বললাম তুমি কি বলো, আমি তোমার আপুকে ঠকাইছি, আমি তোমার আপুকে ধোকা দিছি কিভাবে? বলে কিভাবে করেন আপনি বলেন তো? আপনি ওমানে গিয়েছেন এবং ওই ওমানে যাওয়ার সম্পূর্ণ টাকা আমার আপু আমার আম্মুর কাছ থেকে নিয়ে আপনাকে দিয়েছে, এটা তো আপনার ইনকামের টাকা ছিল না। আমার আপু আমার আম্মুর কাছ থেকে ওমানে যাওয়ার টাকা নিয়েছে, আপনি ওমানে গেছেন এবং ওমানে যাওয়ার পরে আপনি কলকাতার এক মেয়েকে বিয়ে করে আপনি তার সাথে সংসার করতেছেন, আপনি তাকে নিয়ে আসেন, আপনি ওই মেয়ের সাথে ঘুমাচ্ছেন, থাকতেছেন, মেয়েরে বিয়ে করছেন, হিন্দু মেয়েরে মুসলিম বানাইছেন। এই সবই তো আমার এই সবই তো হচ্ছে আমার মানে আপনি করছেন আমার আপুকে ফাঁকি দেওয়া। তো এরপর আমার আপু কীভাবে আপনার সাথে সংসার করবে? আমি বললাম দেখো আমি না এগুলো কিছুই করিনি, এগুলো তোমার আপুর মিথ্যা কথা। বলে মিথ্যা কথা? তাহলে আমি আপনাকে কিছু ছবি দিই, আপনি ছবিগুলো দেখেন। এরপর আমার কিছু ছবি দেয় এবং ছবিগুলো দেখে আমি যেটা বুঝতে পারি, আমি ঘুমিয়ে আছি, আমার ছবি, আমি ওই মেয়ের সাথে আমার বউ
আমার মানে ওমানের বউ রাত্রির সাথে আসি, এবং ওই রাত্রির সাথে উঠানো ছবি, এবং রাত্রি ওর জন্য এই ছবিগুলো পাঠায়, মানে ওরে রাত্রি এই ছবিগুলো দেয়। এবং রাত্রি যখন ওর এই ছবিগুলো দেয়, মানে আমি তখন অবাক হয়ে যাই যে মানে রাত্রি আমার সাথে বেইমানি করেছে। আমি তখন পরিপূর্ণভাবে বুঝে যাই যে আমাকে রাত্রি ধোকা দিয়েছে, মানে এই পুরো পরিকল্পনা, এই পুরো প্রসেসটা রাত্রি আমার সাথে করছে। এরপর আমি তখন রাত্রিটা ফোন দিই, বাংলাদেশে থাকা অবস্থায় ফোন দিয়ে বললাম, রাত্রি তুমি কি বাংলাদেশে আমার সাথে কোনো কিছু করেছো? বলে না, কিছু করি নাই তো। আমি বললাম, বাংলাদেশে সানজিদার সাথে তোমার কথা হয়েছে? ও বলে, সানজিদা কে? আমি বললাম, সানজিদা কে, তুমি চিনো না? ও বলে, না আমি তো চিনি না, তুমি চিনো? আমি বললাম, সানজিদা আমার বউ। আমাকে বলে, বাহ, তুমি বিয়ে করছো? কই, আমি তো জানতাম না। তুমি তো আমাকে বলছো তুমি আনমেরিড, তোমার বাচ্চা নাই, তোমার আনমেরিড, তোমার কিচ্ছু নাই, কিন্তু এখন তুমি বলতেছো তুমি বিয়ে করছো। আমি বললাম, তুমি আমাকে এইভাবে আমাকে ধোকা দিলা? আমাকে বলে, না, ধোকা তো আমি তোমাকে দিইনি, ধোকা তো তুমি আমাকে দিয়েছো। তুমি বিবাহিত, তোমার মেয়ে আছে, কিন্তু তুমি আমার কাছে এটা লুকাইছো, আমার কাছে এটা বলো নাই। তাহলে কি তুমি আমাকে ধোকা দেও নাই? আমাকে বিয়ে করে, আমাকে ব্যবহার করে তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তুমি নিয়ে গেছো, তবে কি তুমি আমাকে ধোকা দেও নাই? আমি একটা সহজ সরল মেয়ে, তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি আমাকে খারাপ লাইনে নিয়ে গেছো। একবার কানাডিয়ান বানাইছো, একবার আমেরিকান বানাইছো, একবার লন্ডনে বানাইছো। বিভিন্ন দেশের মানুষ আমাকে বানিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ছেলেদের কাছ থেকে ধোকা দিয়ে, সৌদি আরবের অনেক ছেলেদের কাছ থেকে ধোকা দিয়ে তুমি আমাকে বিয়ে করায় তাদের কাছ থেকে টাকা নিতা। আমি বলছি, এই টাকা তো আমি পুরো নিতাম না, আমি তো তোমাকে অর্ধেক দিতাম, অর্ধেক আমি নিতাম। আমাকে বলে, আমি তো তোমার কাছে টাকা চাই নাই, তুমি আমার সাথে বেইমানি করছো। আমি বলি, শোনো, তুমি আমার সাথে যে চিটিং করেছো না, তোমার ওই চিটিংয়ের মুখোশ আমি খুলে দিব। তো সৌদিতে কয়েকটা ছেলের কাছ থেকে টাকা নিয়েছে, এই ছেলের ডকুমেন্টগুলো আমার কাছে ছিল, এবং এখানে ইন্ডিয়ানও কয়েকটা ছেলে ছিল। তো যাদের প্রমাণ ডকুমেন্ট আমার কাছে ছিল, আমি ওদেরকে ফোন করে রাত্রির পুরো ঠিকানা দিয়ে দিই, যে রাত্রি ওমানে থাকে, রাত্রি মূলত বাসায় একটা কাজ করে, ওর গ্রামের বাড়ির ঠিকানা আমি দিয়ে দিই, ওর গ্রামের বাড়ি এই জায়গায়, এবং কলকাতারও 3টা ছেলের কাছ থেকে এভাবে চিটিং করে টাকা নেয়। এবং ওই 3টা ছেলেরও কন্ট্রাক্ট নাম্বার আমার কাছে ছিল, আমি ওই কন্ট্রাক্ট নাম্বারগুলো এই ছেলেটার কাছে দিয়ে দিই। এবং সব কিছু দিয়ে দিলে পরে কলকাতায় যেই মানে রাত্রির বাড়ি ছিল, ওই বাড়ি ভাঙা হয়। ওই বাড়ি বিভিন্ন ছেলেরা যায় এবং ওর বাড়ি ভেঙে ফেলে। ও একটা প্রতারক, বিভিন্ন ছেলেদের কাছ থেকে ও টাকা নিয়ে গেছে কলকাতার। ওরা গিয়ে ওর বাড়ি ভাঙচুর করে, ওর ফ্যামিলির নামে মামলা দেয়। তো ওর যতটুকু ক্ষতি করার আমি করে ফেলি, বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে ওর 12টা বাজিয়ে দিই। এরপরে আমি আমার গ্রামের বাড়িতে যাই। মানে আমার যেহেতু আমার বউ চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমি আমার মায়ের সাথে কথা বলি, এবং মায়ের সাথে কথা বলে আমি তখন বাড়িতে যাই। যেদিন আমি বাড়িতে যাই, এর পরের দিনে সকালবেলা হঠাৎ করে আমাদের বাড়ির চেয়ারম্যান মেম্বার সহ ওই যে ছেলেটা যার সাথে আমি চিটিং করেছি, আমি যার ঠিকানা সর্বপ্রথম দিয়ে 14 লক্ষ টাকা নিয়েছিলাম বাংলাদেশ থেকে, আমাদের এলাকার একটা ছেলে যে ইতালিতে যাওয়ার জন্য পাগল ছিল, ইতালিতে যাওয়ার জন্য এতটাই পাগল ছিল, মানে আপনার ইউরোপে যাওয়ার জন্য এতটা পাগল ছিল, এবং সর্বপ্রথম যে টোপটা আমি ফেলেছিলাম 14 লাখ টাকার, ওই টোপ 7 লাখ আমি নিয়েছি, 7 লাখ আমি রাত্রিকে দিয়েছি। এই রাত্রি এই ছেলেটার নাম্বার ওর কাছে রেখে দিয়েছে। আমি ওকে যেভাবে ওর সাথে চিটিং করেছি, ওর সাথে ওর কথা আমি ওর এলাকার ছেলেদেরকে জানাই দিছি, সেমভাবে ও কিন্তু জানতো যে এই ছেলেটা আমাদের গ্রামের, যার কাছ থেকে আমি 14 লাখ টাকা নিয়ে ওরে দিছি। ও কিন্তু জানতো যে এই ছেলেটা আমাদের গ্রামের। এই ছেলেটাকে ও ফোন করে সব কিছু বলে দেয় যে আপনার কাছ থেকে টাকাটা এইভাবে নেওয়া হয়েছে, এবং নাহিম আমাকে হেল্প করছে, নাহিমের ওয়াইফ আমি আমার বাড়ি কলকাতা, নাহিম আমাকে দিয়ে কাজটা করাইছে। তো 14 লাখ টাকা আমি নিয়েছি, কিন্তু 14 লাখ টাকার 7 লাখ টাকা তো ও নিয়ে গেছে। ও বলছে সম্পূর্ণ টাকা আমাকে দিয়ে দিছে। এলাকার চেয়ারম্যান মেম্বার, থানার পুলিশ এসে আমাকে ওই সময় আমার বাড়ির মধ্যে ধরে, এবং ধরে সব ডকুমেন্টগুলো দিয়ে ওই মেয়ের সাথে কথাবার্তা বলে ভার্চুয়ালি আমার নামে তখন মামলা করে দেয়। এবং এই মামলায় 1 দিন 2 দিন নয়, দীর্ঘ প্রায় 4টা বছরের মতো আমি জেল খাটি। 4 বছর আমি জেল খাটি, এবং 4 বছর জেল খেটে আমি তখন জেল থেকে বের হই। বের হওয়ার পরে আমি একটা গ্রামের ছেলে হয়ে আরেকটা গ্রামের ছেলের জীবন এইভাবে নষ্ট করলাম। এই জন্য গ্রামবাসীর সবাই মিলে সিদ্ধান্ত নিল আমি যাতে আর কখনো এই গ্রামে ঢুকতে না পারি, এবং ওই গ্রাম থেকে সম্পূর্ণভাবে আমাকে বের করে দেওয়া হলো। এবং আমার আব্বা আম্মা যেই ভিটাটা ছিল, ওই ভিটাটা বিক্রি করে শেষ পর্যন্ত ওকে টাকা দিতে হয়েছে, আমাদের এলাকার ছেলেটাকে টাকা দিতে হয়েছে। আমার আব্বা আম্মা ভিটা বিক্রি করে টাকা দিয়ে, আমার আব্বা আম্মা দুজনে, আমার ছোটো ভাই যে আপনার চিটংয়ে চাকরি করে পেট্রোল পাম্পে ম্যানেজার, আমার ওই পেট্রোল পাম্পের ওখানে আমার আব্বা আম্মা চলে যায়। আমাদের পৈতৃক যে সম্পত্তি ছিল, ওই সম্পত্তি আমার আব্বা বিক্রি করতে বাধ্য হয়ে ওই ছেলেকে 14 লক্ষ টাকা দিয়ে আমাদের ভিটা মাটি বিক্রি করে। আমি 4 বছরের মতো জেল খাটি। আমি জেল থেকে যেভাবে হোক আল্লাহ আমাকে বের করে আনে, এবং বের করে আনার পরে এই মুহূর্তে আমি পেশায় একজন সিএনজি ড্রাইভার। আমি ঢাকাতে সিএনজি চালাই, এবং আমার এই পৃথিবীতে এখন বর্তমানে আমি ছাড়া আর কেউ নাই। আমি জানতে পারি আমার মেয়ে সন্তানটাকে নিয়ে সানজিদা অন্য কোথাও বিয়ে বসে। সানজিদার অ্যাকাউন্টে আমার 1 টাকা 2 টাকা ছিল না, প্রায় 40 লক্ষ টাকার মতো সানজিদার অ্যাকাউন্টে আমার ছিল। এই 40 লক্ষ টাকা সানজিদা আমার কাছ থেকে নিয়ে যায়।
40 লক্ষ টাকার 40 পাই তো আমাকে দেওয়া দূরের কথা, সানজিদা কোনোদিন আমার সাথে মোবাইল ফোনও 1 মিনিট কথা বলে না। আমি মাঝে মাঝে ওর ছোটো বোনের সাথে কথা বলতাম, এবং জেল থেকে বেরোয়ার পরে ওর ছোটো বোনের সাথে আমার আর কোনো কথা হয়নি। আমি এলাকাতে যেতে পারি না, এলাকা থেকে আমাকে সম্পূর্ণ বের করে দেওয়া হয়েছে। আমাদের ভিটামাটি বিক্রি করে আমার আব্বা চলে গেছে, এবং ঢাকাতে আমি গাড়ি চালাই। মাঝে মাঝে আমার শ্বশুর বাড়ির মানে শামসুলক বাড়ির সামনে যাই, সিএনজি নিয়ে ওখানে মাঝে মাঝে দাঁড়ায় থাকি এবং ওই বাড়ির দিকে তাকিয়ে থাকি এবং পুরনো স্মৃতিগুলোকে মনে করি। আজ আমার এই কুলো নাই ওই কুলো নাই, আমার নিত্যদিনের সঙ্গী হচ্ছে আপনার এই বিজয়গুলা। আমি সারাটা রাত সিএনজি চালাই, বেশিরভাগই আমি রাতের বেলায় সিএনজি চালাই, এবং ওই রাতের বেলায় সিএনজি চালাই আর আপনার গল্পগুলো শুনি। হেডফোন কানে দিয়ে আপনার গল্পগুলো শুনে ভালো লাগে, এবং আমি আপনার অনেক বড় একজন ফ্রেন্ড। আমি এই মতো ঢাকাতে আছি। আপন ভাই, আমার জীবনে ঘটে যাওয়া করুণ ঘটনাগুলো আমি আপনার সাথে শেয়ার করলাম। যদি পারেন আপনি আমার গল্পটা শেয়ার করে আমার মতো যারা আছে অতি লোভে তাঁতি নষ্ট করে তাদেরকে সতর্ক করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত নোয়াখালীর ভাই নাহিমের জীবনের গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, এই গল্পটা চরম প্রতারণার একটা গল্প ছিল। দেখেন, আমি বারবার বলি যে আপনি যদি কাউকে যদি আপনি ধোকা দেন, তবে আপনি মনে রাখবেন যে এই ধোকা আপনার জীবনে ফিরে আসবে, ওইটা নিশ্চিত। এটাই অভিশাপ না, এটা প্রকৃতির নিয়ম। এটাই প্রকৃতির নিয়ম। যেমন রাত শেষে সকাল আসে, এটাই যেমন প্রকৃতির নিয়ম, দিন শেষে রাত আসে, ঠিক এটাই প্রকৃতির নিয়ম যে আপনি কাউকে ধোকা দিয়েছেন, কারোর সাথে চিট করেছেন, কারোর সাথে প্রতারণা করেছেন, আপনি সেই প্রতারণার ভুক্তভোগী আপনি হবেন। আপনি কাউকে ধোকা দিয়ে কারো কাছ থেকে 100 টাকা এনেছেন, আপনার পকেট থেকে 500 টাকা হারিয়ে যাবে। দুঃখ হচ্ছে এটা, 500 টাকা হারিয়ে গেলে আমরা আফসোস করি যে 500 টাকা হারিয়ে গেছে, কেন হারিয়ে গেল এটা কিন্তু আমরা খুঁজি না। আমরা যদি ওই কাউকে ধোকা দিয়ে 100 টাকা না আনতাম, তবে আমার পকেট থেকে 500 টাকা কিন্তু পড়ে যেত না। এই জন্য কাউকে ধোকা দেওয়ার আগে মনে রাখবেন যে এমন ধোকা আপনার জন্য অপেক্ষা করছে। আমি জানি না নাহিমের গল্প আপনার কাছে কেমন লেগেছে, নাহিমের গল্প কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন। অবশ্যই নাহিমকে নিয়ে কোনো কথাবার্তা থাকলে সেটাও লিখবেন। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।